বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রাম ইন জাভা। তো গত ক্লাসে মনে হয় গত ক্লাসগুলোতে বা ঈদের আগে আমি যেটা পড়িয়েছিলাম দেখা যাচ্ছে মানে অনেক কিছুই ছিল। আহ, শুরুটা ছিল এরকম দেখলি একটু, যেমন ছিল ডিসক্রাইব দ্য সফটওয়্যার ইভ্যালুয়েশন সম্পর্কে বলছিলাম, ডেফিনেশন দিয়েছিলাম সফটওয়্যার ইভ্যালুয়েশনের, কেন ইভ্যালুয়েশন দরকার সেটা পড়ছিলাম, ইভ্যালুয়েশনের কোনো ল আছে কিনা সেগুলো দেখছিলাম, সফটওয়্যার ইভ্যালুয়েশন বেসড অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আলোচনা করছিলাম। বিশেষ করে তোমাদের বইতে শুধুমাত্র এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেসড করে সফটওয়্যার ইভ্যালুয়েশন দেওয়া ছিল, বাকিগুলো ছিল না, বাট আমি ইন ডিটেলস আলোচনা করে দিছি। তারপর নেসেসিটি অফ সফটওয়্যার ইভ্যালুয়েশন এটাও বলছিলাম। বিভিন্ন ধরনের ল আছে সফটওয়্যার ইভ্যালুয়েশন, যেমন ল অফ কন্টিনিউয়াস চেঞ্জ, ইনক্রিজিং কমপ্লেক্সিটি, অর্গানাইজেশন স্ট্যাবিলিটি, কনজারভেশন অফ ফ্যামিলিটি, এই ল গুলো পড়াইছিলাম। আর ছিল সফটওয়্যার ইভ্যালুয়েশন বেসড অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সবাই জানি, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে হ্যাঁ ইভ্যালুয়েশনটা আছে সেটা, তো এগুলা দেখা পড়েছিলাম। আরো পড়ছিলাম কি ড্রব্যাকস অফ দ্য ট্রেডিশনাল প্রোগ্রামিং, অর্থাৎ আমাদের যে প্রচলিত পুরানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলার বা পুরানো যে ল্যাঙ্গুয়েজ গুলা ছিল সেটার অসুবিধাগুলো কি ছিল সেটাও আমরা পড়েছি। আর কি পড়েছিলাম, ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের বৈশিষ্ট্য পড়ছিলাম, যেমন ক্লাস কি, অবজেক্ট কি, ইন্টারফেস কি, ইনক্যাপসুলেশন কি, পলিমরফিজম কি, সবগুলার ডিটেলস মোটামুটি পড়েছিলাম। সংজ্ঞা, ডেফিনেশন, মেসেজ পাসিং কি, ডাইনামিক বাইন্ডিং কি, এগুলা পড়েছিলাম। আর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ক্লাস, মানে একটা এক্সাম্পল দেখেছিলাম, যাকে এটা আমি আবার দেখবো, প্রিভিয়াস ক্লাসগুলো বলতেছি। আরেকটা দেখেছিলাম সেটা হইলো আমাদের সিলেবাস, আমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টারে কি আছে সেটা একটু ওইটার সাথে কম্পেয়ার করে দেখেছিলাম। সেটা হলো ডিসক্রাইব দ্য সফটওয়্যার ইভ্যালুয়েশন, যেটা পড়াইছি একটু আগে দেখালাম। তারপর ছিল মেনশন দ্য ড্রব্যাকস অফ ট্রেডিশনাল প্রোগ্রামিং, ট্রেডিশনাল প্রোগ্রামিং এর অসুবিধাগুলো কি, পয়েন্ট আকারে তোমাদের বইতে খুব সুন্দরভাবে দেয়া আছে, 5-6টা পয়েন্ট লিখে দিলে হবে, এটাও পড়িয়েছিলাম নরমালি, বুঝাও যায়। স্টেট দ্য টার্মস ইউজড ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হ্যাঁ সেটা কি কি, অবজেক্টস, ওই যে একটু আগে বললাম ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো আছে খুবই খুবই ইম্পর্টেন্ট। অবজেক্টস কি, ক্লাস কি, ডাটা অ্যাবস্ট্রাকশন কি, ইনক্যাপসুলেশন কি, ইনহেরিটেন্স কি, পলিমরফিজম কি, মেসেজ পাসিং কি, ডাইনামিক বাইন্ডিং কি, হ্যাঁ এই সবগুলোর উপর সংজ্ঞা। হ্যাঁ, অনেক সময় 2-3 মার্কসের একটা প্রশ্ন হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো লেখো। আবার অনেক সময় উল্লেখ করে দেয়, হ্যাঁ যেমন বলে দেয় ইনহেরিটেন্স বলতে কি বুঝো, পলিমরফিজম বলতে কি বুঝো, 4 মার্কস, অনেক সময় 6 মার্কসেরও দেয়। সেক্ষেত্রে এই প্রত্যেকটা সংজ্ঞা আর একটা করে সিনটেক্স দিয়ে দিলে বা এক্সাম্পল দিয়ে দিলে তোমাদের 6 মার্কসের কভার হবে। এই জিনিসগুলো পড়িয়েছিলাম। আর কি, মেনশন দ্য লিস্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছুই না, একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট গুলো লেখো বা মেনশন করো কি কি আছে। যেমন ধরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি, সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা, হ্যাঁ তারপর সি শার্প, তারপর পাইথন, হ্যাঁ আরো যা যা আছে, হ্যাঁ তারপর কম আরো যেগুলো আছে পিএইচপি, হ্যাঁ ASP.NET, এগুলো হচ্ছে তোমার, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তালিকা। এটা 2 মার্কসের পরীক্ষা সব সময় আসে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর তালিকা লেখো, 2 মার্কসের প্রশ্ন সব সময় আসে। তো এটা ইজি একদম, এখান থেকে এই যে ধরে ধরে কিন্তু প্রশ্ন আসে। স্টেট দ্য বেনিফিটস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওই যে এটার সাথে রিলেশন আছে, যখন তুমি ড্রব্যাকস গুলা ধরবা ট্রেডিশনাল প্রোগ্রামিং এর, তার বিপরীতটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তার মানে কি কি সুবিধা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইজিলি বলা যায় এটা আমরা ওই যে ডাইনামিক প্রোগ্রামিং করা যায়, অবজেক্ট ওরিয়েন্টেড এর ফ্যাসিলিটি গুলো পেয়ে থাকি, যেমন অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, তারপর কি এই সুবিধাগুলো পেয়ে থাকি আমরা। আরো অনেক আছে। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, এই বটম আপ, হ্যাঁ নিচ থেকে উপর উঠে বটম আপ অ্যাপ্রোচ, এটা ভুলগুলো সংশোধন করা সহজ, এগুলো যে কোনো মেশিনে নিয়ে গেলে, মানে এগুলো কি বলে ভার্চুয়াল মেশিন ব্যবহৃত হয় বলে যে কোনো মেশিনে নিয়ে এই কোডগুলোকে চালানো সম্ভব হয়। অনেকগুলো আছে পয়েন্ট, অনেকগুলো আছে। আর অসুবিধাও আছে। তো এই যে সুবিধাগুলো, বেনিফিটস গুলো 6টা পয়েন্ট তুলে ধরতে পারলেই হয়ে যাবে। এটাও সহজ, একেবারে থিওরিটিক্যাল।
তার মানে এটাও হয়ে গেছে বলা যাবে। মেনশন দ্য অ্যাপ্লিকেশনস এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোথায় কোথায় ব্যবহার করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা কোথায় করি না বলা আমার। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করতেছি, ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহার করতেছি, হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্টে, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তারপর তোমার মেশিন লার্নিং, তারপর তোমার যত কিছু বলে রোবোটিক্স, তারপর তোমার আরো যা যা আছে তোমার এই অ্যাপ্লিকেশন গুলো চলে আসবে। হ্যাঁ, যত ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সফটওয়্যার তৈরির আছে, বিভিন্ন ধরনের ইসের আছে, সবগুলো এখানে চলে আসবে পয়েন্ট আকারে। এটাও সহজ, থিওরিটিক্যাল, এটাও একটা থিওরিটিক্যাল প্রশ্ন। তার মানে বলা যায় এটা হচ্ছে, এই চ্যাপ্টারটা হচ্ছে থিওরি নিয়ে, এবং এটা অলরেডি আমরা আলোচনা করতে করতে শেষ হয়ে গেছে। তো চ্যাপ্টার 2 তে যাবার আগেও আরো কিছু পড়াইছিলাম মনে হয়, আরো কিছু পড়াইছিলাম, সেটা হলো এই তো মনে হয় আরেকটা দেখা যাচ্ছে, হ্যাঁ আরো কিছু পড়াইছিলাম, সেটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল দিয়েছিলাম আমরা। হ্যাঁ, যেমন জাভার গঠনটা কেমন পুরোপুরি বলিনি, আজকে বলবো আমরা, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম দেখা যাচ্ছে। তারপর বলেছিলাম অ্যাপ্লিকেশন অফ জাভা, জাভা ল্যাঙ্গুয়েজের কাজগুলো কোথায় 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 ব্যবহৃত হয়। আমরা দেখেছি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরিতে, যেমন অ্যাক্রোব্যাট রিডার, মিডিয়া প্লেয়ার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন তোমার javaport.com, যেটা দিয়ে আমি সবসময় যেটাকে ফলো করি, জাভার পয়েন্ট, এটা জাভা দিয়ে বানানো। তারপর এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সার্চ অ্যাজ ব্যাংকিং অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন গুলো তোমার হয় যে বড় 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 অর্গানাইজেশনের যে অ্যাপ্লিকেশন গুলো তাদের মতো করে কাস্টমাইজ করে নেয়, এটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন গুলো, বড় বড় সফটওয়্যার ব্যাংকিং এর, এগুলো মানে ব্যাংকের কার্যক্রম টোটাল ওভারঅল ম্যানেজ করার সফটওয়্যার হচ্ছে জাভা দিয়ে বানানো হয়। এখনো আছে, তবে এখন হয়তো বানায় না, তবে আগে বানাতো অনেক। এবং জাভা ল্যাঙ্গুয়েজে জাভার প্রোগ্রামারদের চাহিদা এখনো ব্যাংকে আছে, এবং অনেক স্যালারি, মিনিমাম শুরুই হবে 1 লক্ষ টাকা বেতন দিয়ে শুরু হবে তাদের, কারণ এখন কেউ জাভা দিয়ে ডেভেলপ করে না, তাই তাদের ডিমান্ড অনেক বেশি। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা যারা অ্যান্ড্রয়েড, যদিও অ্যান্ড্রয়েড এখন কটলিন ল্যাঙ্গুয়েজ বা আরো অন্য কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করছে, কিন্তু আমরা যদি বেসিক চিন্তা করি জাভা দিয়েই এই অ্যান্ড্রয়েডের সূত্রপাত বা শুরু হয়। তো জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে জাভার বিভিন্ন প্যাকেজকে ইনহেরিট করেই অ্যান্ড্রয়েডে করা হয়েছিল। তো এই জন্য মোবাইল অ্যাপ্লিকেশন, এছাড়াও যদি অ্যান্ড্রয়েডের কথা বাদ দিই, অ্যান্ড্রয়েডের আগে যে ছোট ছোট মোবাইল গুলো ব্যবহার হতো, হ্যাঁ সব কিন্তু জাভা ল্যাঙ্গুয়েজে তাদের অপারেটিং সিস্টেমটা ডেভেলপ করা। এমবেডেড সিস্টেম হচ্ছে, ধরো এমবেডেড সিস্টেমের একটা এক্সাম্পল দিই, ধরো তোমার হাতে একটা ঘড়ি আছে, ওয়াচ, হ্যাঁ এটা একটি স্মার্ট ওয়াচ, অ্যান্ড্রয়েড না, অ্যান্ড্রয়েড বাদে স্মার্ট ওয়াচ। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা স্মার্ট ওয়াচ, এটাকে চালাচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তো ওইটি স্পেসিফিক কাজ করে শুধু ওই ঘড়ি রিলেটেড, এই ধরনের সিস্টেমকে বলে এমবেডেড সিস্টেম। তো এই ধরনের এমবেডেড সিস্টেমের জন্য হতে পারে একটা টেলিভিশনের স্মার্ট টেলিভিশন, এখানে কিছু স্পেসিফিক সফটওয়্যার দেয়া, এবং এটা দিয়ে তুমি ইন্টারনেটও ব্রাউজ করতে পারো, দুই একটা অ্যাপ্লিকেশন নামাতে পারো, মানে মেমোরির ইয়ের কারণে লিমিটেশনস চিন্তা করে, তারপর তুমি ওইটা দিয়ে অ্যাক্সেস করে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখতে পারো বা ব্রাউজিং করতে পারো হালকা পাতলা। এটা একটা এমবেডেড সিস্টেম। এর মধ্যে এই যে অপারেটিং সিস্টেমটা টিভিতে দেয়া বা মোবাইলে বা ছোট মোবাইল গুলোতে বা একটা ঘড়িতে দিছি, এই ধরনের সিস্টেমেও এই ধরনের সিস্টেমকে বলে এমবেডেড সিস্টেম। তো এই ধরনের সিস্টেমের জন্য জাভা দিয়ে অ্যাপ্লিকেশন বা অপারেটিং সিস্টেম ডেভেলপ করা যায়। স্মার্ট কার্ড, এটাই স্মার্ট কার্ড, ছোট ছোট কার্ড আছে বিভিন্ন ধরনের, আমরা বলতে পারি ক্রেডিট কার্ডের কথা বলতে পারি, প্রত্যেকটা কিন্তু সফটওয়্যার দ্বারা পরিচালিত। এই ধরনের কার্ড বা কার্ডের মধ্যে অ্যাপ্লিকেশন বানায় দেয়, ওই কার্ডটা পরিচালনা করার জন্য, ম্যানেজ করার জন্য জাভা দিয়ে অ্যাপ্লিকেশন বানানো যায়। রোবোটিক্সে আচ্ছা, মজার কাণ্ড হলো এখানে যে অ্যাপ্লিকেশনস গুলো বলছি না, ওই জাভা কথাটা উঠে দিলে শুধু এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু সবই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন। মানে একটু আগে যে পয়েন্টটা বললাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন গুলো কোথায়, আসলে সব জায়গায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন, শুধু জাভা কথাটা উঠে দিলে হলো। আচ্ছা, আবার জাভার অ্যাপ্লিকেশন বললে আমি এগুলো লিখে দিলে হলো, ব্যাপারটা হচ্ছে এই, কারণ জাভা তো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, গেমস তৈরিতেও আমরা জাভা ব্যবহার করি। হ্যাঁ, অনেক গেমস আছে, আমি উদাহরণ দিতে পারবো না, কারণ আমি গেমস খুব একটা খেলি না, দুইটা গেমস ছাড়া। তো সুতরাং অনেক গেমসই পাওয়া যাবে, আগের গেমস গুলো মোবাইলে, যেমন নোকিয়ার তোমার সাপের গেমস, তারপর আরো অনেক ধরনের গেমস আছে, অনেক ভালো ভালো গেমস আছে জাভা দিয়ে ডেভেলপ করা। তো করা যায়, এখনো করা যায়। ওকে, এগুলো পড়েছিলাম। আর পড়েছিলাম টাইপস অফ জাভা অ্যাপ্লিকেশন, হ্যাঁ কোথায় কোথায় আমরা জাভার অ্যাপ্লিকেশনের টাইপ গুলো, মানে কি কি ধরনের অ্যাপ্লিকেশন বানানো যায় জাভা দিয়ে, এটাও পড়েছিলাম। দেখা যাবে এই টপিকস গুলো আবার সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের সাথে মিলে যাবে। হ্যাঁ, আমি আলোচনা এই জন্য টপিকস ধরে ধরে পড়াই, তাতে তোমরা সেকেন্ড চ্যাপ্টারের সিলেবাসে দেখবে এই টপিকসটা আছে, টাইপস অফ জাভা অ্যাপ্লিকেশন।
তো সেখানে আমরা দেখেছি স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, তারপর ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। এই যে একটু আগে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন করে আসলাম, কি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যাংকিং এর অ্যাপ্লিকেশন গুলা। তারপর মোবাইল অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ মোবাইলের অপারেটিং সিস্টেম আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, গেমস আছে, হ্যাঁ। তারপর ওয়েব অ্যাপ্লিকেশন, যেমন একটা এক্সাম্পল জাভা পয়েন্ট বানানো হয়েছে, এটা দিয়ে বললাম। তো এরকম ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়। স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন হচ্ছে জাভা দিয়ে অনেক সময় তোমার ওই যে ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশনও বানানো হয়, যেগুলো শুধু ডেস্কটপে চলবে, অনলাইন ভিত্তিক না। তো সেগুলোকে আমরা অনেক সময় স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন বলি। ওকে, তো এই হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে 4 ধরনের অ্যাপ্লিকেশনস বানানো যায়: স্ট্যান্ড অ্যালোন, ওয়েব অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এন্ড মোবাইল অ্যাপ্লিকেশন। এগুলো নিয়ে আলোচনা করেছিলাম থিওরিটিক্যাল, হ্যাঁ। এবং আরেকটা কথা বলেছিলাম, হাউ টু ইনস্টল জাভা, কিভাবে জাভা ল্যাঙ্গুয়েজকে আমরা ইনস্টল করতে পারবো। সেটার জন্য জাভা ডেভেলপমেন্ট কিট নামাইতে হয়, একটা ওয়েবসাইট লিংক দিয়েছিলাম। একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট লাগে, যেখানে বসে আমি জাভা প্রোগ্রাম গুলো লিখবো। আমাকে একটা ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিবে, বাট আমরা কিন্তু কমান্ড লাইনেও প্রোগ্রাম রান করাতে পারি। সেই কাজটা করার জন্য আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলের পাথ সেট করতে হয়। এটা কেন এই অংশটা তখনই লাগবে, এই অংশটা তখনই লাগবে যদি কখনো, হ্যাঁ, তোমার জাভা প্রোগ্রাম রান না হয়, তাহলে তুমি দেখে আসবা যে এটা সেট করা আছে কিনা। যদি না থাকে নিজেদের সেট করে নিতে হবে। আর বলে দেই, যখন তোমরা এই আইডি গুলা ব্যবহার করবা, এই যে যেমন ইক্লিপস বা নেটবিনস, ওরা অটোমেটিক্যালি এই পাথটা সেট করে নেয়, যে কারণে প্রোগ্রাম গুলো রান হতে কোনো সমস্যা হয় না। আমি বলছি যদি কোনো সমস্যা হয়, তাহলে এই পাথটা তোমরা সেট করে নিতে পারবা। আরেকটা ওয়ে হচ্ছে, কেউ যদি এই ইক্লিপস এবং নেটবিনস কে ব্যবহার করতে না চায়, শুধুমাত্র কমান্ড লাইন ব্যবহার করে এবং অনলি নোটপ্যাড ব্যবহার করে যদি জাভা প্রোগ্রাম লিখতে চাও, সেক্ষেত্রেও তোমার এই এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলের পাথ সেট করা অত্যন্ত ম্যান্ডেটরি হয়ে পড়বে, কারণ এটা করতেই হবে তোমাকে, হ্যাঁ। এবং তোমরা এই পার্মানেন্ট পদ্ধতিটা ইউজ করবা। এখানে দুইটা পদ্ধতি আছে। টেম্পোরারি করলে প্রতিদিন কাজ করার সময় বারবার তোমাকে সেট করতে হবে, এটা দরকার নাই। তুমি সেকেন্ড পদ্ধতিটা কিভাবে পার্মানেন্টলি আমরা একটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবলের পাথ সেট করতে পারি, সেই জিনিসটা দেখিয়ে দিয়েছিলাম। শুধু জাভা না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একই স্টাইলে, হ্যাঁ। তো এই 2 নাম্বার পয়েন্ট। ওকে, তো আরেকটা যে ছিল, এই দেখো আমি এগুলো পড়াইছিলাম, এই যে ল, তারপরই হ্যাঁ সফটওয়্যার ইভ্যালুয়েশনটা পুরাটা পড়িয়েছিলাম। গত 3টা ক্লাস হয়েছে, যেটা বোঝা গেল। আজকে হলো 4 নাম্বার ক্লাস। তো এখন আজকের যে ক্লাসটা, মানে লেকচার 3 তোমার লেকচার 4 হবে। তো আজকের ক্লাসটা আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস প্লাস থিওরিটিক্যাল ক্লাস। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আমি বিগত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2টা তোমাদের পড়াইছি, পাইথন এবং সি শার্প। এই 2টা পড়ানোর পরও আমি দেখছি যে তোমরা স্টুডেন্টরা মানে ভ্যারিয়েবল কি জানো না, বুঝো না, সিনট্যাক্স কি এটা বুঝো না, কিভাবে প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা হবে বা লিখতে হয় সেটা জানো না। তার মানে বলতে হবে যে হয়তো আমারই ব্যর্থতা ছিল, যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2টা পড়াইছি 6 মাস বা 1 বছর ব্যাপী, কোনোটাতেই আমি তোমাদের ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, তারপর তোমার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট গুলো, ক্লাস কি, ডাটা টাইপ কি, অবজেক্ট কি, এগুলা পড়াতে ব্যর্থ হয়েছি। যাই হোক, আমি ব্যর্থতা ধরে নিয়ে আমি আবার আগে বাড়ি। তো আমি আজকে পড়াবো হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? মিউট করে নাও, তারপর কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা। সবাই মিউট করো। তো এখন আমি পড়াতে যাচ্ছি জাভা ল্যাঙ্গুয়েজের আজকের ক্লাস স্ট্রাকচারটা কেমন। এই স্ট্রাকচারটা যারা মিস করবে, যারা আসবে না, তারা জাভা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে পারবে না। যেটা তোমাদেরই ছিল, প্রত্যেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো মিস করার কারণে এই প্রথম ক্লাসগুলো স্ট্রাকচারটা যে বুঝবে না, সে কিছুই বুঝবে না। তো চলো, স্ট্রাকচার, এটা 6 মার্কসের একটা থিওরিটিক্যাল প্রশ্ন, অবশ্যই আসে এরকম একটা প্রশ্ন, এবং এটা উপর বেস করে আমরা প্রোগ্রাম গুলো লিখবো। সুতরাং এটা ভালো করে খেয়াল করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার একটা, হ্যাঁ, একটা বেসিক স্ট্রাকচার 7টা পয়েন্ট আছে। ডকুমেন্টেশন সেকশন, প্যাকেজ ডিক্লারেশন সেকশন, ইম্পোর্ট স্টেটমেন্ট সেকশন, ইন্টারফেস সেকশন, ক্লাস ডেফিনেশন সেকশন, ক্লাস ভ্যারিয়েবলস এন্ড কনস্ট্যান্টস সেকশন বা ক্লাস ভ্যারিয়েবলস এন্ড কনস্ট্যান্টস ডিক্লারেশন সেকশন বলা যায়।
অথবা অনেক বইতে দেখবে এটাকে রাখেই নাই, আমি রাখছি এমনি সিরিয়াল, তো মানে এটা সিকুয়েন্সিয়াল প্রসেস, একটা একের পর এক নিচের দিকে নামতে হয়, উপর থেকে নিচের দিকে নামতে হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে মেইন মেথড ক্লাস সেকশন বা মেইন মেথড ক্লাস ডিক্লারেশন সেকশন বা ডেফিনেশন সেকশন, যাই বলো তুমি। তার মানে 7টা পয়েন্ট: ডকুমেন্টেশন, প্যাকেজ, ইম্পোর্ট, ইন্টারফেস, ক্লাস ভ্যারিয়েবলস এন্ড কনস্ট্যান্ট ডিক্লারেশন সেকশন, আর মেইন মেথড ধারণকারী ক্লাস যেটাকে বলে, বা মেইন মেথড ক্লাস লিখছে, এই জন্য বা আমরা বলতে পারি এটাকে মেইন মেথড ডেফিনেশন সেকশন বা ডেফিনেশন সেকশন, যে নামিয়ে দাও, মেইন মেথড ডেফিনেশন সেকশন অথবা মেইন মেথড ক্লাস লিখছিলাম আমি, যেটা ছিল এটা রাখি, কোনো অসুবিধা নেই, যে যেটা লেখো। এই জায়গাটা মেইন মেথড ক্লাস কেন লিখলাম, একটা ক্লাস মেইন মেথডকে ধরে রাখে, এই জন্য বলছি মেইন মেথড ক্লাস। তো চলো আমরা দেখি ফেলি ডকুমেন্টেশন সেকশনটা। আমি আবার বলছি এগুলা সিকুয়েন্সিয়াল প্রসেস, একের পর এক উপর থেকে নিচের দিকে নামবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে এখানে কোনো কিছু বাদও দিতে পারি ইচ্ছা করলে, যেমন আমি ইচ্ছা করলে ডকুমেন্টেশন সেকশন এটাকে বাদ দিতে পারি, মানে অপশনাল। প্যাকেজ ডিক্লারেশন সেকশন অপশনাল, বাদ দিতে পারি, ঠিক আছে। তারপর ইম্পোর্ট স্টেটমেন্ট সেকশন অপশনাল, বাদ দিতে পারি। হ্যাঁ, ইন্টারফেস সেকশন অপশনাল, বাদ দিতে পারি। ক্লাস ডেফিনেশন সেকশন কি অপশনাল নাকি? মোটেও না, ক্লাস একটা লাগবে, অন্তত একটা ক্লাস জাভাতে লাগবেই আমার প্রোগ্রাম রান করানোর জন্য, অপশনাল না। আর ভ্যারিয়েবলস এন্ড কনস্ট্যান্ট ডিক্লারেশন সেকশন কি, আমরা কি একটা ক্লাস ডিফাইন করার পরে বা ডিক্লেয়ার করার পর ওটা কি খালি রাখবো? মোটেও না, ওর ভেতরে আমি এক বা একাধিক ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট এবং মেথড ডিক্লেয়ার করব, ওই কথাটি আমি এখানে লিখছি আর কি। ইচ্ছা করলে এটাকে বাদ দেয়া যেত। আরেকটা হচ্ছে মেইন মেথড ক্লাস। মেইন মেথড ক্লাস মানে মেইন মেথড ধারণকারী ক্লাস, এবং মেইন মেথড ছাড়া আমার জাভা প্রোগ্রাম রান করবেই না, কারণ এই ক্লাস থেকেই আমার প্রোগ্রামিং স্টার্ট হবে, এই ক্লাস থেকেই আমার কম্পাইলার এবং ইন্টারপ্রিটার আমার প্রোগ্রামটা পড়া শুরু করবে, সুতরাং এটা ছাড়া প্রোগ্রাম হবেই না। ক্লিয়ার? তো চলো আমরা আস্তে আস্তে দেখি, আমার এই স্ট্রাকচারটাকে ফলো করি, এবং এই স্ট্রাকচারকে ফলো করে আমরা আজকে প্রোগ্রাম লিখবো অনেকগুলা। তো ডকুমেন্টেশন সেকশন আমি একবারে পয়েন্ট ইজি করে লিখছি, বর্ণনাটাকে পয়েন্ট আকারে। অপশনাল বাট ইম্পর্টেন্ট ফর জাভা প্রোগ্রাম, তার মানে ডকুমেন্টেশন সেকশন একটা অপশনাল পার্ট, ইচ্ছা করলে তুমি বাদ দিতে পারো, বাট আমি মনে করি বা আমরা মনে করি বা এজ এ ডেভেলপার তারা মনে করে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। হ্যাঁ, it includes basic information of Java program like author name, date, program name। তার মানে এটা কি ধারণ করে, আমার একটা প্রোগ্রামের বেসিক ইনফরমেশন গুলো ধারণ করে, যেমন তোমার নাম তুমি লিখতে পারো প্রোগ্রামের মধ্যে, তোমার ডেট দিতে পারো, ফোন নাম্বার দিতে পারো। হ্যাঁ, তারপর প্রোগ্রামটা কি সেই প্রোগ্রামের নামটা দিতে পারো, প্রোগ্রামটা কি রিলেটেড প্রোগ্রাম সেটা দিতে পারো তুমি এটার মধ্যে। হ্যাঁ, আর কি আছে এই সেকশনটা আরো থাকতে পারে কি জানো, সিঙ্গেল লাইনের কমেন্টস থাকতে পারে, মাল্টি লাইনের কমেন্টস থাকতে পারে, এবং ডকুমেন্টেশন কমেন্টস থাকতে পারে। তিনটাকে পার্থক্য করলাম কেন, মনে করো তুমি তোমার নাম লিখলা কমেন্টস, আবার তুমি কি করলা আরেকটা কমেন্টসে লিখলা যে এই প্রোগ্রামটা কিভাবে চলতেছে, এই প্রোগ্রামটার কার্যকারিতা কিভাবে একের পর এক ফ্লো হয়েছে সেটার ব্যাখ্যা দিলা। তার মানে দুইটা কমেন্টস কিন্তু এক না, একটা হচ্ছে তোমার কমেন্টস যা কিনা বেসিক ইনফরমেশন ধারণ করে, আরেকটা হচ্ছে যেটা প্রোগ্রাম সম্পর্কিত ডিটেইলস লেখছো সেটাকে বলে ডকুমেন্টেশন কমেন্টস। এজন্য আমি আলাদাভাবে লিখছি ডকুমেন্টেশন কমেন্টস। তাহলে কি এই সেকশনটা, হ্যাঁ, সিঙ্গেল লাইনের কমেন্টসও লিখতে পারো তুমি এই সেকশনে, মাল্টি লাইনের কমেন্টসও লিখতে পারো এই সেকশনে, আর ডকুমেন্টেশন টাইপের কমেন্টসও তুমি এই সেকশনে লিখতে পারো। তো জাভা ল্যাঙ্গুয়েজে কমেন্টস লেখার সিনট্যাক্সটা কেমন, সিনট্যাক্সটা হচ্ছে দেখো এই যে লিখে দিছি আমি, একটা সিঙ্গেল লাইনের কমেন্টস জাভা ল্যাঙ্গুয়েজে লেখা হয় ডাবল স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, একটা মাল্টি লাইনের কমেন্টস জাভা প্রোগ্রামে লেখা হয় কি দিয়ে, একটা স্ল্যাশ তারপর স্টার, অনেকগুলো লাইন লেখার পর যখন বন্ধ করবা সেটাকে ক্লোজিং হচ্ছে স্টার, স্টারিক চিহ্ন মানে পয়েন্টার চিহ্ন এবং আরেকটা স্ল্যাশ, এটা দিয়ে মাল্টি লাইনের কমেন্টস জাভা ল্যাঙ্গুয়েজে লেখা হয়। আর ডকুমেন্টেশন কমেন্টস লেখার জন্য এই ধরনের ডেলিমিটার ব্যবহার করা হয়, এগুলোকে কিন্তু ডেলিমিটার বলে, বুঝতে পারছো, ডেলিমিটার চিহ্ন, এগুলোকে ডেলিমিটার বলি আমরা সাধারণত।
তো এই ধরনের ডেলিমিটার ব্যবহার করে কি, এটা হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট। মানে এটা কেন আসলে 3 ধরনের কেন, তাহলে ভবিষ্যতে কোনো ডেভেলপার বা কোনো কোম্পানির অর্গানাইজেশনের বড় কোনো সিস্টেম অ্যানালিস্ট যখন এই প্রোগ্রামটা নিয়ে বসবেন, তখন এই প্রোগ্রামের কমেন্টস এর চিহ্নগুলো দেখেই বুঝতে পারবেন তুমি কোনটা এই প্রোগ্রাম রিলেটেড ডকুমেন্টেশন করছো। সে এটা দেখেই বুঝতে পারবে আসল জিনিস পাইছি, এটা হচ্ছে আমার এই প্রোগ্রাম রিলেটেড ডকুমেন্টেশন কমেন্টস। এইটা পড়েই আমার বুঝতে হবে এই প্রোগ্রামে কি আছে এবং আমার ভবিষ্যতে এটাকে কি করা যায় এটা চিন্তা করতে হবে। তার মানে এই চিহ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এই চিহ্নটা দেখেই তাহলে তুমি প্রশ্ন করতে পারতো, স্যার সবই যখন কমেন্টস, আমি মাল্টি লাইন একটা ব্যবহার করলেই হয়, আমি আবার কেন এই ডেলিমিটার ইউজ করব, আমি ওইটা করলেই তো হয়, এটাও মাল্টি লাইন এটাও মাল্টি লাইন। ব্যাপারটা হয়েছে এই চিহ্নটা স্পেশালি ডকুমেন্টেশন কমেন্টস লেখার জন্য। এটা দিয়ে লিখলেও হবে, কিন্তু এটা দিলে ওই যে বললাম ভবিষ্যতে কোনো প্রোগ্রামার বা ভালো কোনো অর্গানাইজেশনে কোনো বড় কোনো বস যদি দেখে, তখন ও খুঁজবে যে তোমার স্ট্যান্ডার্ডটা তুমি ফলো করছো কিনা। সব ধরনের ডকুমেন্টেশন কমেন্টস এভাবে শুরু করে আর ইন্ড করে এইভাবে, এটা দিয়ে ইন্ড করতে হয়, ঠিক আছে। তাহলে আমি কিন্তু অলরেডি সিনট্যাক্স দিয়ে ফেলছি। 2 মার্কসের প্রশ্ন কিভাবে কমেন্টস লেগে জাভাতে, আমি কিন্তু এই প্রশ্নের মধ্যে বলে দিয়েছি অলরেডি, একেবারে পয়েন্ট আকারে লিখছি, যে কারণে তোমরা বাংলা করতেও সুবিধা হবে, ইজি হবে। তাহলে আমার ডকুমেন্টেশন সেকশনে বর্ণনা কিন্তু এর বাইরে আর কোনো কথা নাই। বইয়ের এই বাজে বানানো অনেক বড় করে লেখা এগুলো কোনো দরকার নেই, আমার এই 3-4টা পয়েন্ট এনাফ। প্যাকেজ ডিক্লারেশন, ইট ইজ অপশনাল সেকশন। অবশ্যই এটা অপশনাল সেকশন, কিন্তু খুব ইম্পর্টেন্ট ওইটার মতোই। হ্যাঁ, অপশনাল মানে তুমি ইচ্ছা করলে না দিলেও পারো। দেখো, ইন দিস সেকশন উই ডিক্লেয়ার এ প্যাকেজ নেম ইন হুইচ দ্য ক্লাস ইজ প্লেসড। অর্থাৎ এই সেকশনে আমরা যে প্যাকেজের নামটা ডিক্লেয়ার করব, কেন করব, কারণ আমি আজকে জাভার যে প্রোগ্রামটা লিখতে বসছি, নিশ্চয়ই এই প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ক্লাস আমি বানিয়েছি। তো সেই ক্লাসগুলা কোন প্যাকেজের ভেতরে থাকবে বা থাকা উচিত তাদেরকে, সেটা এই সেকশনে প্যাকেজ ডিক্লারেশনের মাধ্যমে আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, এটাই লিখছি, ইন দিস সেকশন উই ডিক্লেয়ার এ প্যাকেজ নেম। আমরা একটা প্যাকেজের নাম ডিক্লেয়ার করব এই সেকশনে, যে প্যাকেজের মধ্যে কারা থাকবে, আমার আজকের প্রোগ্রামের যতগুলো ক্লাস আমি বানাবো সেই ক্লাসগুলো এই প্যাকেজের মধ্যে প্লেসড হবে বা থাকবে। আমি কি বুঝাতে পারছি লাইনটা? অর্থাৎ আমি যে প্রোগ্রামে লিখি সেই প্রোগ্রামে যতগুলো ক্লাস ব্যবহার করব, ওই প্রোগ্রামে যদি আমি কোনো প্যাকেজ ডিক্লেয়ার করে থাকি সেই প্যাকেজের মধ্যে সেই ক্লাসগুলো থাকবে। কেন থাকবে, ভবিষ্যতে ওই প্যাকেজকে আমি অন্য কোনো প্রোগ্রামে ইম্পোর্ট করতে পারবো, মানে সংযুক্ত করতে পারবো, এই জন্য রিইউজ করতে পারবো, সেই জন্য। তো এই কথাটাই লিখছি, এটা একটা অপশনাল, না দিলেও প্রোগ্রাম রান করে। কারণ তোমরা যখন প্রোগ্রাম রান করাবা দেখবা প্যাকেজ লেখে নাই, তখন বলতে পারো স্যার প্যাকেজ ছাড়া হয়তো প্রোগ্রাম রান করে। তো এটা এই জন্যই বলছি এটা হচ্ছে অপশনাল, বাট দিলে ভালো, ভবিষ্যতে প্রোগ্রামের ক্লাসগুলোকে রিইউজ করতে পারবা তোমরা। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে আছে, একটা প্রোগ্রামের মধ্যে একটা মাত্র প্যাকেজ থাকতে পারবে, মানে তুমি একটা মাত্র প্যাকেজ ডিক্লেয়ার করতে পারবা। সেটা দেখো, দেয়ার ক্যান বি অনলি ওয়ান প্যাকেজ ইন জাভা প্রোগ্রাম। একটা প্রোগ্রামের মধ্যে একটা প্যাকেজ ডিক্লেয়ার করতে পারবা তুমি। হ্যাঁ, মানে একটা প্যাকেজ ডিক্লেয়ার করতে পারবা, সেই প্যাকেজের অধীনে হ্যাঁ অনেক ক্লাস থাকতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আরো দেখো, প্যাকেজ তার মানে যেহেতু বলছি আমি একটা প্রোগ্রামের মধ্যে অবশ্যই একটা প্যাকেজ থাকতে হবে, অনলি ওয়ান প্যাকেজ, দুইটা প্যাকেজ না। তো তাহলে প্যাকেজের মধ্যে কি থাকে আসলে, আমরা যেমন সি শার্প ল্যাঙ্গুয়েজে পড়েছিলাম নেম স্পেস। তো নেম স্পেসে কি থাকতো, অনেক ক্লাস থাকতো, তার মানে অনেকগুলো ক্লাসের সমন্বয় একটা নেম স্পেস হয়। আর নেম স্পেস কে ব্যবহার করতে হলে আমরা ইউজিং নামক কিওয়ার্ড ব্যবহার করি। বাট জাভা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওইটা নেম স্পেস আর এটা প্রায় একই জিনিস, এটা হচ্ছে প্যাকেজ। আর আমরা প্যাকেজকে ব্যবহার করতে হলে ওই সি শার্পের ইউজিং কিওয়ার্ডের পরিবর্তে এখানে ইম্পোর্ট কিওয়ার্ড ব্যবহার করব। ক্লিয়ার করে দিলাম আর কি দুইটার মধ্যে পার্থক্য। তার মানে হচ্ছে আমার প্যাকেজ হচ্ছে অনেকগুলো ক্লাসের সমন্বয়ে গঠিত। দেখো, প্যাকেজ কন্টেইনস মেনি প্রি ডিফাইন্ড ক্লাসেস, মানে আগে থেকে ডিফাইন করা অনেকগুলো ক্লাস নিয়ে একটা প্যাকেজ গঠিত হয়, এবং শুধু ক্লাসই না, অনেকগুলো ইন্টারফেস নিয়েও একটা প্যাকেজ গঠিত হয়। তার মানে প্যাকেজে কি থাকে, যদি বলে জাভায় প্যাকেজ বলতে কি বুঝো, তখন তুমি বলতে পারবা প্যাকেজ হচ্ছে জাভার একটা কি কন্টেইনারের মতো, সে কন্টেইন করে অনেক প্রি ডিফাইন ক্লাস এবং ইন্টারফেসকে। শেষ, 2 মার্কসের প্রশ্ন।
সাথে যোগ করে দিবা প্যাকেজকে ডিক্লেয়ার করার জন্য প্যাকেজ নামক কিওয়ার্ড ব্যবহার করতে হয়, যে কথাটা আমি এখানে লিখছি, উই ইউজ দ্য কিওয়ার্ড প্যাকেজ টু ডিক্লেয়ার দ্য প্যাকেজ নেম। হ্যাঁ, প্যাকেজ নেমকে ডিক্লেয়ার করতে হলে প্যাকেজ নামক কিওয়ার্ড ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর প্যাকেজকে ব্যবহার করতে হলে কি করতে হয়, ইম্পোর্ট নামক কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এই কথাটা 2 মার্কসের প্রশ্নে লিখে দিলেই হবে। তাহলে প্যাকেজ কি? প্যাকেজ হচ্ছে একটা কন্টেইনার যে কিনা অনেকগুলো ক্লাস এবং ইন্টারফেসের সমন্বয়ে গঠিত। শেষ। প্যাকেজ ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে, দেখো প্যাকেজ ডিক্লেয়ার করার সিনট্যাক্স আমি এখানে দিয়ে দিছি, প্যাকেজ প্যাকেজ নেম, এক্সাম্পল দিছি একটা, প্যাকেজ কিওয়ার্ডটা ব্যবহার করছে আর যে কোনো একটা নাম, অবশ্যই আইডেন্টিফায়ারের নামকরণের নিয়মাবলী মেনে প্যাকেজ নেম টেস্ট যে কোনো একটা নাম দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে প্যাকেজ ডেফিনেশন আমার শেষ। এখানে সিনট্যাক্সটা দিয়ে দিছি, 2 মার্কসের একটা প্রশ্ন। ইম্পোর্ট স্টেটমেন্ট, তাহলে ইম্পোর্ট স্টেটমেন্ট আমার কি হইতে পারে? তাহলে ইম্পোর্ট স্টেটমেন্ট, ওই যে ইম্পোর্ট স্টেটমেন্ট রিপ্রেজেন্ট দ্য ক্লাস স্টোরড ইন আদার প্যাকেজ। তার মানে হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট ব্যবহার করে আমরা অন্য কারো বানানো একটা প্যাকেজের কোন একটা ক্লাসকে আমরা আমার প্রোগ্রামে প্রেজেন্ট করতে পারি বা আমার প্রোগ্রামে সংযুক্ত করতে পারি বা আনতে পারি। তার মানে অন্য কোন প্রোগ্রামারের, অর্থাৎ দেখা গেল জাভা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে এমন কোন প্রোগ্রামার বা ডেভেলপার, তাদের বানানো প্যাকেজের কোন ক্লাসকে যদি আমি বা কোনো একটা বানানো প্যাকেজকেই যদি আমি পুরাটাকে ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমার ইম্পোর্ট স্টেটমেন্টটা ব্যবহৃত হয়। তাহলে ইম্পোর্ট স্টেটমেন্টের কাজটাও ক্লিয়ার আশা করি। এখন আমরা কি, আমার সংজ্ঞায় 2টা কথায় আসছে, আমি কোন একটা প্যাকেজের স্পেসিফিক ক্লাসকেও আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা পুরো প্যাকেজের সমস্ত ক্লাসকেও ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট অল দ্য ক্লাসেস স্টোরড ইন দ্য অ্যানাদার প্যাকেজ বাই ইউজিং ইম্পোর্ট কিওয়ার্ড। আমরা 2টা কাজ করতে পারি। 1 নাম্বার দেখো সিনট্যাক্স এখানে দিয়ে দিছি, ইম্পোর্ট প্যাকেজ নেম। দেখছো? তার মানে আমি একটা প্যাকেজকে ইম্পোর্ট করতেছি আমার প্রোগ্রামে। এখন প্যাকেজের কি ইম্পোর্ট করতেছে, আমার প্যাকেজটার মধ্যে কি কি আছে সেটা তো আমার ইম্পোর্ট করা লাগবে। আমি কি করলাম, একটা ডট অপারেটর ব্যবহার করে সেই প্যাকেজের মধ্যকার সমস্ত ক্লাস, সমস্ত ইন্টারফেস, সমস্ত প্রপার্টিজ গুলোকে আমি ইম্পোর্ট করছি আমার প্রোগ্রামে। সেই জন্য একটা স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করছি। এই স্ট্যাটিক কিওয়ার্ডটাকে আমরা এসকিউএল এর ভাষায় বলি অল। অল মানে সমস্ত, অল, এ ডাবল এল, অল। ঠিক আছে? তার মানে আমি যে প্যাকেজটাকে জাভার ইম্পোর্ট করতে চাচ্ছি, সেই প্যাকেজের সমস্ত ক্লাস, সমস্ত ইন্টারফেস, সমস্ত প্রপার্টিজ কে ইম্পোর্ট করতে হলে স্ট্যাটিক চিহ্ন ব্যবহার করতে হবে। তার মানে আমরা একটা প্যাকেজের সমস্ত কিছুকে আমার প্রোগ্রামে ইম্পোর্ট করতে পারি। আরেকটা কাজ করতে পারি আমরা একটা প্যাকেজের, এতে কি ভারী হয়ে যাবে না? আমি ধর একটা 2 সংখ্যার যোগ করব, আমি যদি সমস্ত ক্লাসকে, সমস্ত ইন্টারফেসকে মানে করি, ইম্পোর্ট করি আমার প্রোগ্রামে, তাহলে আমার প্রোগ্রামটা অনেক ভারী হয়ে যায় না? আমার লাগবেই মাত্র 2টা সংখ্যার মধ্যে যোগ করার একটা প্রোগ্রাম, ডেটা ইনপুট করব কিবোর্ড থেকে। এটার জন্য এত বড় প্যাকেজের সমস্ত কিছু তো ইম্পোর্ট করার দরকার নাই। সেই জন্য আমরা কিন্তু স্পেসিফিক ক্লাসকেও, যেটা লাগবে সেই ক্লাসটার নাম জেনে তাকে আমরা ইম্পোর্ট করতে পারি। সেটার এক্সাম্পল দিছি আমরা, দেখো ইম্পোর্ট প্যাকেজ নেম ডট। এই ডট অপারেটরটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি ডট অপারেটর দিয়ে আমরা কোন একটা ক্লাসের মধ্যকার বিভিন্ন মেম্বার ভ্যারিয়েবল এবং মেম্বার মেথড গুলোকে অ্যাক্সেস করতে পারি। একইভাবে একটা প্যাকেজের মধ্যকার বিভিন্ন ক্লাসগুলোকে এবং আমরা ক্লাসগুলো এবং আরো প্রপার্টিজ গুলোকে আমরা এই ডট অপারেটর ব্যবহার করে অ্যাক্সেস করতে পারি। তো ডট, আবার দেখা দিই ডট ক্লাস নেম। দেখছো? ক্লাস নেম, ক্লাসের নাম দিয়ে দিব, তাহলে সেই ক্লাসটা শুধু আমার প্রোগ্রামে ইম্পোর্ট হবে, অন্য কোনো কিছু হবে না। এক্সাম্পল দিছি, দেখো ইম্পোর্ট ইউটিল। এখানে দেখো ইউটিল হচ্ছে জাভার একটা বিশেষ প্যাকেজ, খুবই ইম্পর্টেন্ট। এই প্যাকেজের স্ক্যানার হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নেয়ার জন্য আমাকে সাহায্য করবে। স্ক্যানার ক্লাসটা কিবোর্ড থেকে ইনপুট নিতে সাহায্য করবে এই ক্লাসটা। তো এই জন্য আমি এটাকে স্পেসিফিক ক্লাসকে ইম্পোর্ট এভাবেও করতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে আমার ইম্পোর্ট সেকশনের বর্ণনা দিয়ে ফেললাম ছোট্ট করে। মানে ছোট কি, এটাই তোমার 6 মার্কসের জন্য এনাফ, এর বাইরে কিছু লেখার দরকার নাই। ইন্টারফেস সেকশন, এটা একটা অপশনাল সেকশন।
এটা অপশনাল সেকশন। ইম্পোর্ট ইচ্ছা করলে আমরা কিন্তু না দিলেও পারি, দেখাবো তোমাদেরকে আমি। হ্যাঁ, এটা অপশনাল বলা যায়, আবার দিতেও পারি। একইভাবে ইন্টারফেস সেকশন অপশনাল সেকশন। অপশনালটা কি? যখন আমার লাগবে না আমি ইউজ করব না, আমার লাগলে আমি ব্যবহার করব, এটা অপশনাল। আমার লাগলে তখন তো বাধ্যতামূলক ব্যবহার করাই লাগবে। আর আমার যেসব প্রোগ্রামে লাগবে না আমরা এটাকে স্কিপ করে যাব। ওকে, দেখো উই ক্যান ক্রিয়েট অ্যান ইন্টারফেস বাই ইউজিং ইন্টারফেস কিওয়ার্ড। তার মানে আমরা এই ইন্টারফেস সেকশনে জাভা ল্যাঙ্গুয়েজে একটা ইন্টারফেস বানাতে পারি, এবং সেই ইন্টারফেস বানাতে হলে আমাকে ইন্টারফেস নামক কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি আমাদের দরকার হয় ইন্টারফেস বানানো। প্রথম পয়েন্ট গেল এটা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্টারফেস জিনিসটা আসলে কি। ইন্টারফেস আসলে একেবারে ক্লাসের মতোই একটা ডেটা টাইপ ইন্টারফেস, বাট ক্লাসের সাথে তার পার্থক্য হলো ইন্টারফেস শুধুমাত্র কনস্ট্যান্ট এবং মেথডকে ডিক্লেয়ার করে। অর্থাৎ একটা ইন্টারফেসের মধ্যে আমি শুধুমাত্র এক বা একাধিক কনস্ট্যান্ট এবং শুধুমাত্র এক বা একাধিক মেথডকে ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু মেথডের ডেফিনেশন দিতে পারবো না। ডেফিনেশনটা কোথায় দিব? অন্য একটা ক্লাসে, যে ক্লাস এই ইন্টারফেসকে আমার ইনহেরিট করবে তার ভেতরে এর বর্ণনা দিব। তার মানে এটা ইমপ্লিমেন্ট করা যায়। এই জন্য এখানে লিখছি, দেখো an interface contains only constant and method declaration। একটা ইন্টারফেস শুধুমাত্র কনস্ট্যান্ট এবং মেথডের ডিক্লারেশনকে ধারণ করে, ডেফিনেশনকে ধারণ করে না, শুধুমাত্র ডিক্লারেশনকে ধারণ করে। and it cannot be instantiated। এই ইনস্ট্যান্টিয়েটেড কথার মানে হচ্ছে, ওই যে বললাম ক্লাসের সাথে একটা ইন্টারফেসের সামান্য পার্থক্য আছে কি, একটা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করা যায়, আর একটা ক্লাসের অবজেক্ট বা ভ্যারিয়েবল হচ্ছে ওই ক্লাসের জন্য একটা ইনস্ট্যান্টিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আর ইন্টারফেসের এই কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা যায় না, এটাই বলছি। এটা ইন্টারফেস ক্যান নট বি ইনস্ট্যান্টিয়েটেড। ওকে, এই জন্যই বলছি এটা কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা যায় না। এটাকে আরেকটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করাতে হয়, মানে ইনহেরিট করাতে হয়। যে কথাটা বলছি দেখো, ইমপ্লিমেন্ট, প্রয়োগ করাতে হয়, মানে এর ডেফিনেশনটা অন্য ক্লাসে দিব আমি। এই কথাটা এই পয়েন্টে লিখছি, ইন্টারফেস ক্যান বি ইউজড ইন ক্লাসেস বাই ইউজিং ইমপ্লিমেন্টস কিওয়ার্ড। তার মানে অন্য কোন ক্লাস এই ইন্টারফেসকে ব্যবহার করবে ইমপ্লিমেন্ট কিওয়ার্ড দিয়ে। এছাড়াও অন্য কোন ইন্টারফেস, মানে আদার্স কোন ইন্টারফেস যদি এই আরেকটা ইন্টারফেসকে ব্যবহার করতে চায়, তাহলে এক্সটেন্ড নামক কিওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স বলি। তো এই পয়েন্টগুলা ইন্টারফেসের মধ্যে আমি ছোট করে তুলে ধরছি, ছোট্ট করে স্ট্রাকচারের মধ্যে। কি তুমি সোজা কথা বলে দিবা, ইন্টারফেস হচ্ছে ক্লাসের মতোই। এই সেকশনটা আগে বলবো, ইন্টারফেস এই সেকশনে আমরা ইন্টারফেস ডিক্লেয়ার করে থাকি। ইন্টারফেস হচ্ছে ক্লাসের মতোই, বাট ক্লাসের সাথে এটার পার্থক্য হচ্ছে ইন্টারফেস শুধুমাত্র কনস্ট্যান্ট এবং মেথডের ডিক্লারেশনকে ধারণ করে, ডেফিনেশনকে নয়। এবং ইন্টারফেসকে কখনোই ইনস্ট্যান্টিয়েট না এটা, বা এটাকে বা এইভাবে বলতে পারো, এটার অবজেক্ট ডিক্লেয়ার করা যায় না, এটাকে অন্য কোনো ক্লাসের মধ্যে ব্যবহার করাতে হয়, ইমপ্লিমেন্ট করাতে হয়, বাস শেষ। আর বলতে পারো অন্য কোনো ক্লাস এটাকে ব্যবহার করতে চাইলে ইমপ্লিমেন্ট নামক কিওয়ার্ড ব্যবহার করতে হবে, আর অন্য কোনো ইন্টারফেস যদি আরেকটি ইন্টারফেসকে ব্যবহার করতে চায় তাহলে এক্সটেন্ড নামক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। শেষ, এই তিনটা চারটা কথায়। তাহলে ইন্টারফেস সেকশনে আমরা ইন্টারফেস ডিক্লেয়ার করে থাকি, এটা একটা অপশনাল পার্ট, আমাদের লাগলে ব্যবহার করবো। ওকে ফাইন, দেখো একটা ইন্টারফেস বানায় দেখাইছি তোমাকে। ইন্টারফেস কিওয়ার্ড, এটা হচ্ছে ইন্টারফেসের সিনট্যাক্স, 2 মার্কসের প্রশ্ন। ইন্টারফেস কিওয়ার্ড আর ইন্টারফেসের একটা নাম হয়, কার নামে আমি একটা ইন্টারফেস বানাইছি। এবং দেখো এর ভেতরে কোনো বডি নাই, মেথডের কোনো বডি নাই, দেখছো বডি মিসিং, তার মানে ডেফিনেশন দেই নাই, শুধুমাত্র ডিক্লেয়ার করছি। তার মানে এটা একটা মেথড, নাম তার স্টার্ট, এটা একটা মেথড, তার নাম স্টপ, কিন্তু শুধু ডিক্লারেশন। এটা এগুলোকে কি বলে? এগুলোকে বলে ডিক্লারেশন, নট ডেফিনেশন, ডিক্লারেশন। ডিক্লারেশন, ডিক্লেয়ার করছি শুধু, ডেফিনেশন দেইনি, ডিক্লারেশন। ওকে, তো দেখো এবার ক্লাস ডেফিনেশনে চলে আসি আমি। ক্লাস ডেফিনেশন কি জিনিস এটা তো সহজ আমরা জানি। হ্যাঁ, ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ,
হ্যাঁ, এটা ইউজার বানিয়ে থাকে, এটা ক্লাস নামক কিওয়ার্ড ব্যবহার করতে হয়। হ্যাঁ, এটার ইনস্ট্যান্টিয়েটেড মানে এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, এর ভ্যারিয়েবলকে অবজেক্ট বলে, এই অবজেক্ট দিয়ে ক্লাসের মেম্বারদের অ্যাক্সেস করতে হয়। দেখো আমি এটা না পড়েও অনেক কিছু বলতে পারি ক্লাস সম্পর্কে, ওইটাই লিখতে পারো তুমি। এই সেকশনে কি তাহলে আমরা একটা ক্লাসকে ডিফাইন করে থাকি। উইদাউট দ্য ক্লাস উই ক্যান নট ক্রিয়েট এনি জাভা প্রোগ্রাম, তার মানে ক্লাস ছাড়া জাভার কোনো প্রোগ্রাম হবে না। তাহলে ক্লাস তৈরি করতে হলে কি করতে পারি আমরা, ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ক্লাসটা কি এখানে লিখতে পারো, ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ এ জাভা প্রোগ্রাম that contains information about user defined variables, methods and constants। তার মানে ক্লাস হচ্ছে একটা প্রোগ্রামের ব্লুপ্রিন্ট বলতে। ওকে, আবার শুরু করি। তার মানে আমরা এটা হচ্ছে কি প্রতিচ্ছবি বা প্রতিচিত্র, মানে একটা জিনিসের কপি আর কি বলা যায়। Class is a blueprint of a Java program that contains information about the user defined variables। তার মানে এটা কি কন্টেইন করে, এটা কি ধারণ করে, ইউজার কর্তৃক তৈরিকৃত বিভিন্ন ভ্যারিয়েবল, মেথড এবং কনস্ট্যান্ট এসে ধারণ করে। তাহলে প্রত্যেকটা জাভা প্রোগ্রামের এট লিস্ট ওয়ান ক্লাস, তার মানে থাকতেই হবে একটা জাভা প্রোগ্রামের এট লিস্ট একটা ক্লাস থাকতেই হবে, যে ক্লাসটা কিনা মেইন মেথডকে ধারণ করবে। এই মেইন মেথড ধারণকারী ক্লাস ছাড়া জাভা প্রোগ্রাম হতেই পারে না। এই কথাটা লিখে দিছি, প্রত্যেকটা জাভা প্রোগ্রামে এট লিস্ট একটা ক্লাস থাকবে যে কিনা এট লিস্ট, মানে আরো অনেক ক্লাস থাকতে পারে, বাট একটা তো থাকবেই যে কিনা মেইন মেথডকে ধারণ করছে। কারণ আমি প্রথমেই বলছি মেইন মেথডটা ছাড়া জাভা প্রোগ্রাম লেখা যায় না। জাভা প্রোগ্রাম পরেই হচ্ছে মেইন মেথড থেকে। এটা পাইথনের মতো না যে মেইন মেথড ছাড়াও প্রোগ্রাম রান হয়। দেখো তাহলে আমি একটা ক্লাসের সিনট্যাক্স লিখে দিছি তোমাদেরকে। এখানে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে হয় ক্লাস লেখার জন্য। হ্যাঁ, ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে হয়, আর ক্লাসের একটা নাম দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়, ভেতরে কি মেম্বার ভ্যারিয়েবল, মেম্বার মেথড থাকে। এই হচ্ছে ক্লাসের সিনট্যাক্স। নরমালি ভেতরে আইটি স্ট্যান্ডার্ড করে দিবা, ভেতরে মেম্বার ভ্যারিয়েবল, মেম্বার মেথড লিখে দিতে পারো। আরো কিছু থাকে তাই না, আমরা ইচ্ছা করলে লিখতে পারি, যেমন প্রাইভেট, হ্যাঁ, অ্যাক্সেসিফায়ার, প্রোটেক্টেড, পাবলিক, এগুলো থাকে না। আমরা তো আগে ক্লাস করছি না সি শার্পে, একই তো, প্রোটেক্টেড, এগুলো থাকে না একটা ক্লাসে। তাহলে ক্লিয়ার হয়। এখানে এক বা একাধিক মেম্বার ভ্যারিয়েবল লিখে দিই, মেম্বার, তাহলে সিনট্যাক্সটার পূর্ণতা পায় আর কি। ভ্যারিয়েবলস আর কি কি থাকে, এক একটার অধীনে, এর অধীনে এক বা একাধিক মেম্বার ভ্যারিয়েবলস থাকে, মেম্বার মেথড থাকে, মেম্বার মেথডস মানে অনেকগুলো মেথডস থাকে। একইভাবে এদেরও থাকে, মানে একটাকে বলে পাবলিকের মেম্বার, একটাকে বলে প্রাইভেটের মেম্বার। তাহলে সিনট্যাক্সটা পূর্ণতা পায় যে না ভেতরে কিছু আছে। এই হচ্ছে ক্লাসের একটা ডেফিনেশন বা ক্লাসের সিনট্যাক্স। ক্লাস কিওয়ার্ড থাকে, ক্লাসের নাম থাকে, তার বডির ভেতরে প্রাইভেট, পাবলিক, প্রটেক্টেড নামক তিন ধরনের অ্যাক্সেসিফায়ার থাকে, আর তাদের অধীনে এক বা একাধিক মেম্বার ভ্যারিয়েবলস এবং মেম্বার মেথডস থাকে। এই হচ্ছে ক্লাসের একটা সিনট্যাক্স। তো চলো এবার আসি 6 নাম্বার পয়েন্ট। বলছিলাম যেটা না দিলেও হয়, বাট দিয়ে দিছি, ক্লাস ভ্যারিয়েবলস এন্ড ভ্যারিয়েবল, ক্লাস ভ্যারিয়েবলস এন্ড কনস্ট্যান্টস। আসলে ওকে, তাই এই সেকশনটা কি হয়, এই সেকশনটা কার পরে আসে, অ্যাকচুয়ালি একটা ক্লাসকে ডিক্লেয়ার করার পরেই কিন্তু আমরা তার ভেতরে এক বা একাধিক মেম্বার ভ্যারিয়েবল এবং মেম্বার মেথড বানাই। সেই পয়েন্টটাই আসলে এইটা। In this section we define variables and constants that are to be used later in the program। একটা প্রোগ্রামতে, আমাদের একটা প্রোগ্রামে যখন একটা প্রোগ্রামকে রান করাবো, তখন রান করানোর পর এই ভ্যারিয়েবল এবং মেথড গুলো ব্যবহৃত হবে। সেই জন্য আমরা কি ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট গুলোকে ডিফাইন করে থাকি। কখন, আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করার পরেই তার ভেতরে ওই জিনিসটাই এখানে লিখছি। The variables and constant store value of the parameter। এটাও আমরা জানি একটা ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট কি করে, কোন একটা প্যারামিটারের ভ্যালুকে তার মধ্যে ধারণ করে থাকে বা কোন একটা ভ্যালুকে তার মধ্যে রাখে। আর এটা কখন ব্যবহৃত হয়, যখন এই প্রোগ্রামটা বা এই কাজটা আমার এক্সিকিউশনে যাবে, তখন এই ভ্যালুটার প্রয়োজন পড়বে। এই জন্য আমরা মেমোরিতে সংরক্ষণ করে রাখি। জাস্ট এটা সবারই জানা আমাদের, এই কথা দিয়ে একটা কিছু লিখছি। We can also decide and define the scope of variable by using the modifiers। আমরা আরেকটা কাজ করতে পারি, একটা তো বললামই যে আমরা এর মধ্যে কি করতে পারি, ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট
বানাতে পারি এবং সেগুলো কি কাজ করে সেটাও বললাম, যে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট গুলো ডেটা রাখার জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, ডেটা রাখার জন্য, যেটা প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য আমার কাজে দিবে বা আমাদের কাজে দিবে। আরেকটা কথা বলে দিছি, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এই ভ্যারিয়েবল যে এখানে বানালাম সেই ভ্যারিয়েবল স্কোপ বলে দিতে পারি, যেটাকে আমরা সবাই জানি স্কোপ অফ ভ্যারিয়েবল, যেটা আমি এখানে লিখছি, এখানে আমরা ভ্যারিয়েবলের স্কোপটাও বলে দিতে পারি। তো এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা 3টা ল্যাঙ্গুয়েজ শিখতেছো, স্কোপ অফ ভ্যারিয়েবল কি আমার একজন বলো, কে বলবা বলো, আমাকে একজন বলো যে স্কোপ অফ ভ্যারিয়েবলটা কি। একটা ভেরিয়েবল যেখানে যেখানে ইউজ করা যায় অ্যাকচুয়ালি ওইটার। সাইফুল তো বলতে পারবে, আর কেউ এই জিনিসটা ক্লিয়ার করে বলো একজন, দেখি তোমাদের কি মনে আছে, বলো আমারে বলো একজন, ক্যাপ্টেন বলো। হ্যালো, বলো একজন একজন করে বলো, ক্যাপ্টেন বলো কি। স্যার, স্কোপ অফ ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবল যেখানে ব্যবহার করা যায়, যেমন লোকালি বা গ্লোবাল ভাবে, মেথডের ভিতরের বাহিরে ভেরিয়েবল ব্যবহার করা হয়। মেথডের ভিতরে ব্যবহার করা হলে সেটা হচ্ছে স্যার মানে হ্যাঁ বলো, ভেরিয়েবল। লোকাল, আর বাইরে হলে গ্লোবাল। তার মানে বুঝে আমরা আবার আসবো। আমি এই জন্য জিজ্ঞেস করলাম পয়েন্টটা, ধরো তোমরা যদি না বুঝো, এই যে তোমরা, আমি বললাম না 3টা ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি, আমার ব্যর্থতা তোমাদের বুঝাতে পারিনি এখনো, এই প্রশ্নগুলো আজীবন আসবে, সমস্ত ল্যাঙ্গুয়েজে একই, যে স্কোপ অফ ভ্যারিয়েবল, হ্যাঁ, লোকাল ভ্যারিয়েবল মানে লোকাল স্কোপ, গ্লোবাল ভ্যারিয়েবল মানে গ্লোবাল স্কোপ। হ্যাঁ, তো এটা কি জিনিস, যে একটা ভ্যারিয়েবলকে যখন একটা মেথডের মধ্যে ব্যবহার করবো আমি, সেই ভ্যারিয়েবলের প্রভাব যখন ওই মেথডের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তখন সেটাকে বলে লোকাল ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলটাকে। আর কোনো ভ্যারিয়েবলকে যখন একটা মেথডের বাইরে ডিক্লেয়ার করব এবং ওই ভ্যারিয়েবলের প্রভাব যদি ওই প্রোগ্রামে ব্যবহৃত সমস্ত মেথডের উপর পড়ে, তাহলে সেটাকে গ্লোবাল ভ্যারিয়েবল বলে। এইটাকেই বলে স্কোপ অফ ভ্যারিয়েবল। এই জিনিসটা আজীবনের থিওরি, এটা সারা জীবন যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে সবার থিওরি এটা। এটা যদি এখনো না পারো তোমরা, এটা খুবই দুঃখজনক আমার জন্য। এই ভাইভাতে এগুলাই ধরে। তো এটাই হচ্ছে, আমি বললাম যে এখানে আমরা এই স্কোপটাও ঠিক করে দিতে পারি। তো দেখো, আমি একটা ভ্যারিয়েবল এই যে ডিক্লেয়ার করছি ক্লাসের মধ্যে, ক্লাস স্টুডেন্ট, তার ভেতরে স্ট্রিং এস নেম মানে স্ট্রিং এর নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এস নেম নামে স্ট্রিং ডাটা টাইপের ভ্যারিয়েবল, আইডি নামে ইন্টিজার ডাটা টাইপের ভ্যারিয়েবল, পার্সেন্টেজ নামে ডাবল ডাটা টাইপের ভ্যারিয়েবল। এই 3 ধরনের ভ্যারিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করে দেখাই দিচ্ছি, যেটা ক্লাসের মধ্যে। এই জন্য বলছিলাম এই অংশটা ইচ্ছা করলে বাদ দিতে পারো, আর না বাদ দিলেও হয়। ওকে, লিখে দিবা, ভালোই হবে। আচ্ছা, এবার আসি মেইন মেথড। আমরা সবাই জানি মেইন মেথড কি। হ্যাঁ, এই সেকশনটা উই ডিফাইন মেইন মেথড। তার মানে জাভার স্ট্রাকচারে আমরা এই সেকশনটা মেইন মেথডকে ডিফাইন করে থাকি। এটা কি জাভা প্রোগ্রামের জন্য খুবই জরুরি, এই কথাটা লিখছি। হ্যাঁ, কারণ কেন জরুরি আমি লিখে দিছি, কারণ জাভা প্রোগ্রাম স্টার্টই হয় এক্সিকিউশন করা মেইন মেথড থেকে। শুধু জাভা প্রোগ্রামই না, সি প্রোগ্রাম, সি প্লাস প্লাস প্রোগ্রাম, সি শার্প প্রোগ্রাম, হ্যাঁ, সবাই মেইন মেথড থেকে এক্সিকিউশন শুরু হয়। আবার দেখো, ইট মাস্ট বি ইনসাইড দ্য ক্লাস। এটা আবার এখানে বলা আছে কি, এই মেইন মেথডটা কোনো অবশ্যই একটা ক্লাসের ভেতরে থাকতে হবে। আমি যেটাকে বলি জাভার মেইন মেথড ধারণকারী ক্লাস, এই কথাটা সবসময় বলি, জাভার মেইন মেথড ধারণকারী ক্লাস। তার মানে অবশ্যই এই মেইন মেথডটা জাভার একটা ক্লাসের ভিতরে থাকতে হবে। আরেকটা কথা বলে দিই, যেটা এখানে উল্লেখ করিনি, সেটা হলো অবশ্যই যে ক্লাসটা জাভার মেইন মেথডকে ধরে রাখছে সেই ক্লাসের নাম আর জাভার প্রোগ্রাম ফাইলের নাম হুবহু এক হবে। তার মানে তুমি যে নামে প্রোগ্রামটাকে সেভ করবা সেই নামটা আর জাভার মেইন মেথড ধারণকারী ক্লাসের নাম হুবহু এক হতে হবে, না হলে প্রোগ্রাম চলবে না। ক্লিয়ার? এটা মাথায় রাখো সবসময়। তো এখানে এই পয়েন্টে লিখে দিছি, ইনসাইড দ্য মেইন মেথড উই ক্রিয়েট অবজেক্ট। আর এটা আমরা জানি, আমরা মেইন মেথডে কি করি, আমরা একটা বা দুইটা বা একাধিক অবজেক্ট বানাই, এবং দ্বিতীয় কাজ হচ্ছে সেই অবজেক্টকে ধরে সেই ক্লাসের মধ্যকার বিভিন্ন মেম্বার প্রপার্টিস এবং মেম্বার মেথড গুলোকে অ্যাক্সেস করতে পারি।
এটাই হচ্ছে আমার মেইন মেথডের ভেতরে কি কাজ করি বলে দিলাম। তাহলে এই যে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, পাবলিক ক্লাস স্টুডেন্ট, একটা ক্লাস স্টুডেন্ট নামে একটা ক্লাস, সেই ক্লাসের মধ্যে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, তার ভেতরে আবার একটা বডি, কারণ এটা একটা মেইন মেথড, তার বডি, এবং ক্লাস শেষ হইলো এটার ব্র্যাকেট, যেটা আমরা সি শার্পে দেখেছি। আর স্ট্যাটিক কিওয়ার্ড কেন প্রতিবারই সি শার্পে বলেছি, এবারও বলে দিই, স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করলে আমার মেইন মেথডের জন্য বা মেইন মেথড ধারণকারী ক্লাসের জন্য কোনো অবজেক্ট বানানোর প্রয়োজন নাই, অটোমেটিক্যালি অবজেক্ট ক্রিয়েট হয়ে আমার কম্পাইলার এই ক্লাসের মধ্যে ঢুকে তার মেম্বার ফাংশন মেইনকে অ্যাক্সেস করতে পারবে। এই জন্য স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এটা ভাইবা সবসময় ধরে এখানে কেন ব্যবহার করা হয়। পাবলিক আমরা জানি একটা অ্যাক্সেসিফায়ার, আর এটা কেন, এটা হচ্ছে একটা এমটি অ্যারে, আবারও বলে দিই এটা হচ্ছে একটা ফাঁকা অ্যারে, স্ট্রিং টাইপের ফাঁকা অ্যারে। এই অ্যারেটা কেন রাখছি, আমি যত ধরনের ভ্যালুই হোক না কেন আমি অ্যাকচুয়ালি জানি না আমার এই বডির ভেতরে কয়টা ভ্যালু আমার রিসিভ করা লাগবে প্যারামিটারে, আননোন, আমি এখানে জানি না, একটা হইতে পারে, দুইটা হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, কতগুলা ভ্যালু আমার রিসিভ করা লাগবে, যে কত সংখ্যকই ভ্যালু হোক না কেন সেটা রিসিভ করার জন্য আমি একটা এমটি অ্যারে নিছি। এটা যত সাইজ হবে সাইজ অনুযায়ী এটা সাইজও বাড়তে থাকবে, এই জন্য এটাকে বলে এমটি অ্যারে, যার কোনো সাইজ নাই, স্ট্রিং টাইপের। তো এই জন্য আমি এটাকে রাখছি এখানে এইভাবে। তো এই হচ্ছে মোটামুটি আমার জাভার স্ট্রাকচার। এবার তোমাদের কাছে আসি, তোমরা আমার বলো এই স্ট্রাকচার বুঝায় কারো কোনো সমস্যা আছে কিনা, কারণ এটা না বুঝলে তোমরা সি শার্পের মতো আবারও আমাকে 6 মাস পর শুনতে হবে প্রোগ্রাম বুঝি না স্যার, এটা কঠিন লাগে, ওটা লিখতে পারি না স্যার, কেমনে লিখবো, ভুলে গেছি, এগুলা যাতে আমি আর না শুনি। এবার আমাকে বল, আমি স্ক্রিন অফ করতেছি, আমি আবার পরে আসবো, বলো আমার একটু রিভিউ দাও যে স্যার 12টা বেজে গেছে না। আচ্ছা, রিভিউ নেওয়ার সময় নেই, কারণ তোমরা এরকমই আজীবন এরকমই থাকবা, বলে লাভ নাই, আমি চালায় যাই ক্লাস। আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করে দিই। দেখো আমি আজকে একটা প্রোগ্রাম তোমাদের করাবো, তাহলে চলো সময় নষ্ট না করে আমরা প্রোগ্রাম করি। আমি অলরেডি ওপেন করে রাখছি, অ্যাকচুয়ালি ওপেন করে রাখলে একটা সমস্যা, আমি কেটে দিই সব, হ্যাঁ, এক্সিট প্রথম থেকে, এই যে ওপেন হইলো, ওপেন হওয়ার পর আমি এটাকে কেটে দিব। এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন, হ্যাঁ, ওয়েলকাম স্ক্রিন কেটে দিলাম। দেখো আমার কিন্তু একটা প্যাকেজ অলরেডি বানানো হয়ে গেছে। এই যে প্যাকেজ নেম বলছিলাম না, জাভা প্রোগ্রামে একটা অন্তত প্যাকেজ থাকা লাগবে, একটার প্যাকেজের অধীনে অনেকগুলো ক্লাস থাকবে, অনেকগুলো ক্লাস আমার থাকবে। আমি একটা প্যাকেজ বানাইছি, তোমরা এই প্যাকেজটা কিভাবে বানাবা দেখো, এই যে ফাইলে আসবা, ফাইলে এসে নিউ ক্লিক করার পর এই যে দেখো একটা প্রজেক্ট নেম, এটা হচ্ছে একটা প্রজেক্ট নেম, ঠিক আছে, এই দেখো কিভাবে, বা প্যাকেজ এক্সপ্লোরার প্যাকেজ নেম বলো। এই যে দেখো এটা যে একটা প্যাকেজ নেম, দেখো জাভা 5, তাই না, আর আমি কি দিছি জাভা 5, তার মানে এটা হচ্ছে একটা প্যাকেজের নাম। তাহলে প্যাকেজটা কিভাবে বানালাম, ফাইলে এসে নিউতে ক্লিক করে, আমি নিউতে ক্লিক করে জাভা প্রজেক্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ক্লিক করার পরে একটা উইন্ডো ওপেন হবে, দেখো এখানে কি লেখা আছে, প্রজেক্ট নেম, এখানে কি আছে, জেআরই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, ইউজ এন্ড এক্সিকিউশন এনভায়রনমেন্ট জেআরই, মানে হচ্ছে আমার যে জেআরই ভার্সনটা আছে এটা দেখাচ্ছে। আমি এগুলা কোনোটাই হাত দিব না, আমি কোনোটাকে হাত না দিয়ে আমি শুধু প্রজেক্টের একটা নাম দিব, প্রজেক্ট নেম, সেটা যেটাই দাও তুমি, হ্যাঁ, যেটাই দাও তুমি, সিএমটি দিলাম। তো সিএমটি দিয়ে যখনই ফিনিশ করব না, এখানে কম্পিউটার চলে আসবে, দেখবা এই যে ফিনিশ করে, দেখছো এখানে চলে আসছে সিএমটি, আসছে না, আসছে তো, চলে আসছে। তার মানে এখানে একটা জাভা 5 আমার বানানো, আর তোমাকে একটা প্রজেক্ট বা একটা প্যাকেজ কিভাবে বানায় সেটা দেখাই দিলাম। এই প্যাকেজের নাম হচ্ছে সিএমটি, এই প্যাকেজের নাম কি, সিএমটি। আচ্ছা আমি এক কাজ করি তাহলে, আমার এই আমার এটাকে উঠে দিই, কনফ্লিক্ট হয়ে যাবে, যেহেতু আমি একটা বানাইছি আর একটা বানাইছি। এক কাজ করি, আমি এটাকে ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম, সব ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমি এইমাত্র বানাইছি সিএমটি, এটা হচ্ছে আমার একটা প্যাকেজ। দেখো এর অধীনে আমি যখন একটা হ্যালো প্রোগ্রাম লিখতে যাব তখন কি করা লাগবে, সবাইকে আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছ না, ছোট হয়ে গেছে, দেখা যাইতেছে স্যার, দেখা যাচ্ছে না, এটা আবার বড় করতে পারি, হয়তো খুঁজতে হবে, এখন এত সময় নেই খুঁজার, খুঁজতে খুঁজতে অনেক সময় নষ্ট হবে, পরে একদিন আমি টেক্সট গুলো বাড়াইয়া দিয়া ফন্টটাকে দেখানোর ব্যবস্থা করবো। আচ্ছা দেখা যাচ্ছে, তাহলে তুমি এখন এই
প্যাকেজের অধীনে কিভাবে প্রোগ্রাম লিখবা, তুমি এটাকে সিলেক্ট করবা কম্পিউটার, তারপর নিউ বাটনে আসো, নিউ বাটনে আসার পর তুমি কি করবা, একটা ক্লাস নিবা, জাভা প্রজেক্টও নিবা না, প্যাকেজও নিবা না, কারণ প্যাকেজ তুমি অলরেডি নিছো, তুমি কি নিবা, ক্লাস। এই ক্লাস নিলাম আমি একটা, দেখো ক্লাস আসলো না, ক্লাস। এখন এই ক্লাস দেখো আমি কোনোটাই হাত দিব না আন্দাজে, সোর্স ফোল্ডার হচ্ছে সিএমটি, তার ভেতরে সোর্স নামক ফোল্ডার, মানে সোর্স মানে হচ্ছে তোমার কোডিংটা কোথায় আছে, সিএমটি নামক ফোল্ডারের মধ্যে সোর্স নামক ফোল্ডারের ভেতরে আছে। ওকে, প্যাকেজের নাম কি, প্যাকেজের নাম হচ্ছে সিএমটি। আর তোমার এখন প্রোগ্রামের ফাইলটার নাম কি, ফাইলটার নাম তুমি যেটা দিবা সেটা অবশ্যই তোমার মেইন মেথড ধারণকারী ক্লাসের নামের সাথে হুবহু এক হতে হবে। এই কথাটা বারবার বলে আসছিলাম আমি, কিন্তু এখানে দেখবা তুমি ও নিজে নিজে তৈরি করে নিবে। দেখো কি করে, এই নেমের মধ্যে আমি এখন দিব হ্যালো প্রোগ্রাম, আমি কি দিব, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড। আমি এটা কিসের নাম দিচ্ছি, আমি জাভার প্রোগ্রামের ফাইলটার নাম দিচ্ছি, এটা একটা হ্যালো ওয়ার্ল্ড। দেখো তুমি ক্লাসের নাম দিচ্ছি, ফাইলটার তো না, আমি কিসের নাম দিচ্ছি, জাভার একটা ক্লাসের নাম দিচ্ছি, দেখো উপরে লেখা জাভা ক্লাস। তো এইটা হচ্ছে সেই ক্লাস, যে ক্লাস কিনা মেইন মেথডকে ধরে রাখছে। একটু পরে দেখবা যে ও কি করছে, মেইন ফাইলটার নাম, এই ফাইলটা মানে এই প্রোগ্রাম ফাইলটার নামও হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিছে। এটা আমরা দেখবো, আসলেই যে কথাটা সত্যি এটা দেখবো। আচ্ছা, মডিফায়ার দেখো কি, পাবলিক, কারণ পাবলিকই থাকবে, আমরা এটা পরিবর্তন করবো না। এই দেখো প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো চলে আসছে এখানে। এটা একটা ইন্টারফেস, তো এটা অটোমেটিক্যাল আমাকে হেল্প করে এগুলা লিখে দিতে। তো এটা থাকলো পাবলিক, যা আছে তাই। এখানে যেটা করবো, হুইচ মেথডস স্টাফস উড ইউ লাইক টু ক্রিয়েট, কোন মেথডটা তুমি ক্রিয়েট করতে চাও। আমরা যেহেতু মেইন মেথড তৈরি করতে চাই, দেখো পাবলিক, স্ট্যাটিক, ভয়েড মেইন, স্ট্রিং, আর্গুমেন্ট, তার মানে আমরা মেইন মেথড তৈরি করতে যাচ্ছি, এটাতে টিক মার্ক দিব। হ্যাঁ, আর যা আছে কোনো কিছু টিক উঠাবো না, যেভাবে আছে থাক। তার মানে এটা টিক মার্ক দিয়ে আমি ফিনিশ দিব, ফিনিশ। দেখো তো কি হয়েছে, প্যাকেজের নাম হচ্ছে কম্পিউটার। তার মানে আমরা আজকে যে প্যাকেজ বানাইছি তার নাম হচ্ছে কম্পিউটার সিএমটি। এই প্যাকেজের মধ্যে আমি আজকে এই প্রোগ্রামের মধ্যে যতগুলো ক্লাস বানাবো সব ক্লাস প্লেসড হবে এখানে, অর্থাৎ ওখানে চলে যাবে এই কম্পিউটার নামক প্যাকেজের, সিএমটি নামক প্যাকেজের অধীনে আমার আজকের প্রোগ্রামের বানানো সমস্ত ক্লাসগুলো থাকবে। বিষয়টা হচ্ছে এটা, ক্লিয়ার? আমি একটা প্যাকেজ ডিক্লেয়ার করলাম, ওই যে আমরা যে সি শার্পে নেম স্পেস বানাইতাম ওরকমই আর কি এটা। আচ্ছা, তো গেল, তার মানে উপরে থাকলো এটা। আচ্ছা, তারপর নিচে কি হলো দেখো, পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এটাকে আমি বড় করে দিতে পারি নাকি, আরে এটা জানি আমি বড় করছিলাম, কিন্তু এখন ভুলে গেছি বড় করব। এটাও না, স্যার এইটা মনে হয় জেনারেলের মধ্যে আছে। তোমরা কি কোথায় আছে এটা, জেনারেল? হ্যাঁ, যেখানে গেছিলেন ওইখানে প্রথম যে অপশনটা ছিল জেনারেল, ওইটার মধ্যে ও আচ্ছা আচ্ছা, আমরা ছিলাম প্রেফারেন্সে, প্রেফারেন্স থেকেই সব চেঞ্জ করে জেনারেলের মধ্যেই ছিল না। না এখানে দেখতে পাচ্ছি না, না এটা না, এখানেও নাই। আচ্ছা, এটা খুঁজে দেখবো না, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমার এটা বলো। স্ক্রোল করলে বড় হওয়ার কথা ছিল, যাই হোক। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, দেখতে পারলে এনভায়রনমেন্ট, এটা আমি উইন্ডো এখান থেকে আমি ঠিক করে দিব না, এডিটর, অ্যাপিয়ারেন্স, শো ভিউ, দেখতে পারলে সমস্যা নাই, আমি খুঁজে বের করে এটাকে তোমার ঠিক এখানেই আছে কোথাও। আচ্ছা, যাই হোক, যদি দেখতে পারো দেখো, তাহলে প্যাকেজের নামটা বলে দেখা তো যাচ্ছে, জাস্ট ওই যে জুম আউট করা লাগতেছে। হ্যাঁ, জুম ওইটা ইন করা হচ্ছে না, সমস্যা হলো জুম আউটটা হচ্ছে না আমার কোনো কারণে। না, এই যে ইসে কি বলে জুমের যেই এটাতে মানে মোবাইলে জুম ইন করলেই হয়ে যায়। আমি তো মোবাইলে দেখাচ্ছি না রে ভাই। না মানে আমরা তো মোবাইলে দেখতেছি, বা যারা কিনা ও আচ্ছা আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটারে জুম ইন করলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে হলো দেখো, আমি যেটা বললাম প্যাকেজের নামটা দেখো চলে আসছে, দেখছো? তারপর হচ্ছে পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। এই যে হ্যালো ওয়ার্ল্ড কি, হ্যালো ওয়ার্ল্ড হইলো আমি যে ক্লাসের নামটা দিছি সেটা, যেটা মেইন মেথডকে ধারণ করছে। দেখো ফাইলের নাম কি, এই যে উপরে তাকায় দেখো, আমি কিন্তু ফাইলের নাম দেইনি, তখন আমি দিছিলাম ক্লাসের নাম, কারণ আমি একটা ক্লাস বানাচ্ছিলাম।
ও অটোমেটিক্যালি ফাইলের নাম হ্যালো ওয়ার্ল্ড নিয়ে নিচ্ছে, কারণ প্রথমেই আমি বলেছি জাভার মেইন মেথড ধারণকারী ক্লাসের নাম আর ফাইলের নাম হুবহু এক হবে, সেটা আমরা সি শার্পেও দেখেছি। তো দেখো এই যে নাম হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা, এক্সটেনশন হচ্ছে ডট জাভা, তো হলো এটা। তার মানে এখন দেখো এই যে ক্লাসটা, এই ক্লাসটা কাকে ধারণ করছে, একটা মেইন মেথড ধারণকারী, মানে মেইন মেথড কে ধারণ করছে, যেমন পাবলিক, স্ট্যাটিক, ভয়েড মেইন, হ্যাঁ, স্ট্রিং, আর্গুমেন্টস। তো পরীক্ষার হলে তো তোমার অটো আসবে না, এগুলা তোমার এই স্ট্রাকচারটা পরীক্ষার খাতায় লিখতে হবে, ঠিক আছে? আমি না হয় অটো আনছি, তোমার এটা মনে করে লিখতে হবে। তো এই হচ্ছে আমার প্রোগ্রামের স্ট্রাকচার। দেখো এখানে অনেক কিছু নাই, কমেন্টস নাই, যেটা বলছিলাম ইনহেরিটেন্স নাই, ওগুলো অপশনাল ছিল। প্যাকেজ আছে, ইম্পোর্ট সেকশন নাই, মানে বলতে পারতো তখন স্যার কেন এগুলা নাই, আপনি তো পড়াইলেন, ওই যে বলছি অপশনাল, ইচ্ছা করলে আনতে পারো, ইচ্ছা করলে নাও আনতে পারো, আমার যখন প্রয়োজন তখন আনবো, আমার যখন প্রয়োজন নাই তখন আনবো না। বাট যখন আনবো তখন যাতে পারফেক্ট জায়গায় প্লেস হয়, অর্থাৎ আমি ইম্পোর্ট আনবো, ইম্পোর্ট একেবারে কি করলাম, প্যাকেজের উপরে নিয়ে ইম্পোর্ট করলাম, হবে না। এগুলার মানে সিরিয়ালিটি মেইনটেইন করা লাগবে, সিকোয়েন্স কে মেইনটেইন করা লাগবে, এটা বুঝতে হবে। একেবারে এর নিচে লেখলা এটা হবে না, বিষয়টা হলো এরকম। আচ্ছা, তো চলো আমরা একটা হ্যালো প্রোগ্রাম লিখেই ফেলি। তো জাভা ল্যাঙ্গুয়েজে ডিসপ্লেতে মানে মনিটরের পর্দায় কোনো কিছু প্রিন্ট করতে হইলে আমাদের এই কমান্ডটা ইউজ করতে হয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, প্রিন্ট এলএন, ওকে। এবং এর ভেতর তার মানে হচ্ছে সিস্টেম হচ্ছে আমরা জানি কি প্যাকেজ, তাই না? আর আমরা সি শার্পে নেম স্পেস বলতাম, এটা প্যাকেজ। আউট কি, আউট হচ্ছে একটা ক্লাস বলা যায়, হ্যাঁ, ইনপুট আউটপুট স্ট্রিমের, ইনপুট আউটপুট স্ট্রিম ক্লাস, এটা কি জানো, ইনপুট আউটপুট স্ট্রিম ক্লাস, আউটপুট স্ট্রিম ক্লাস। আর প্রিন্ট লাইন হচ্ছে একটা মেথড, এই আউটপুট স্ট্রিম ক্লাসের অন্তর্ভুক্ত একটা মেথড, যার কাজ হচ্ছে এর ভেতরে ডাবল কোটেশনের মধ্যে তুমি যা লিখবা, যা ইচ্ছা লেখো সেটা মনিটরে দেখানো। আমি লিখবো কি, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ আওয়ার, এই দিসের মধ্যে একটা লাল কালি দিছে, একটা কথা আছে না তোমার, ওই কি বলে, কিওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে সতর্ক থাকবা, কারণ দিস হচ্ছে এমন একটা কিওয়ার্ড, এটা এখানে ব্যবহার করা যাবে না। আর আমি এক কাজ করি, এটা অন্য কিছু ভাবে অনেক ওয়ে আছে, দেখো হ্যালো ওয়ার্ল্ড ইজ আওয়ার, দিস ইজ আওয়ার, ইটস আওয়ার ফার্স্ট। এখন স্যার যদি কোনো কিছু দিস লিখে যদি প্রিন্ট করা লাগে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ওয়ে প্রিন্ট আছে, করবো ওয়ে আছে, আমরা? আমি বলছি তো ওয়ে আছে, ওয়ে আছে, নাই যে তা না, ওয়ে অবশ্যই আছে, ওয়ে অনেকগুলো আছে, অনেক ভাবেই আমরা এই লেখাগুলো লিখতে পারি, চিন্তার কিছু নাই। স্যার হ্যালোর আগে দুইটা কোটেশন দিছেন, ডাবল কোটেশন। এই জন্য ইরোর দেখাচ্ছে, তাই না? এই যে দেখো এটা খুব স্মার্ট, এই বাম পাশে ইরোর দেখায় দেয়, হ্যাঁ। তাহলে আমি রান করি ইজি খুব, দেখো আমার প্রোগ্রাম কিন্তু শেষ, এই যে বলে দিছি, আমি কিন্তু ব্যাখ্যা করে দিছি ভাইবাতে, লাইন বাই লাইন ধরলে তোমরা তাও বলতে পারো না। সিস্টেম হচ্ছে একটা প্যাকেজ, আউট হচ্ছে আউটপুট স্ট্রিম ক্লাস, প্রিন্ট লাইন হচ্ছে আউটপুট স্ট্রিম ক্লাসের অন্তর্ভুক্ত একটা বিল্ট ইন মেথড, তার কাজ হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো ভুল শুদ্ধ যা লিখি হুবহু মনিটরে দেখানো। তো দেখো এখানে রান, রান হ্যালো ওয়ার্ল্ড জাভা, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, রান আছে, এত কিছু দরকার নেই, সরাসরি রান বাটনে ক্লিক করে দিলাম। হ্যালো ওয়ার্ল্ড ইটস আওয়ার ফার্স্ট জাভা প্রোগ্রাম, দেখছো এখানে এই যে নিচে নিচে উইন্ডো হচ্ছে, এটা হচ্ছে আমার আউটপুট স্ক্রিন, এখানে দেখাচ্ছে কনসোল বলা যায়, এটা আউটপুট কনসোল এখানে দেখাচ্ছে। এই যে আমি প্রোগ্রামটা করছি না, এটাকে কিন্তু কনসোল প্রোগ্রামিং বলে, এটাকে কি বলে, কনসোল প্রোগ্রামিং। জাভা কিন্তু অনেক ভাবে প্রোগ্রামিং করা যায়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও প্রোগ্রামিং করা যায়, জিইউআই বেসড প্রোগ্রামিং, বাট আমি করতেছি কনসোল প্রোগ্রামিং। ওকে, অনেকে ভাইবা ধরে জাভা তো নিয়ে কি প্রোগ্রাম, কয় ধরনের কয় ভাবে প্রোগ্রামিং করা যায়, তখন বলতে পারবা দুই ভাবে, কনসোল প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে তোমার কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোগ্রামিং। আমরা কনসোল প্রোগ্রামিং করছি, কনসোল আমরা কমান্ড লাইনের টাইপের করছি আর কি। এই হচ্ছে তোমার, আমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখে ফেললাম, সহজ না? স্পষ্ট, এবার বড় হয়ে গেছি একটু অন্তত কাজ করার। আচ্ছা দেখো আমি কি করছি, প্যাকেজ, এটা হচ্ছে প্যাকেজের নাম, বললাম আমার দেয়া নাম, এই প্যাকেজের অধীনে আমার সব ক্লাসের মধ্যে থাকবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখো আমি কি ইউজ করছি, দেখো এখানে ইম্পোর্ট সেকশনের আবির্ভাব হয়েছে, এখানে
ওই যে বলছি আমার প্রয়োজন হলে আমি ব্যবহার করবো, না হলে না। আমার এখানে প্রয়োজন হয়েছে আজকে। কেন প্রয়োজন হয়েছে? আমি জানি কিবোর্ড থেকে যখন ইনপুট নেব আমরা, এই কিবোর্ড থেকে ইনপুট নিতে হলে জাভা ল্যাঙ্গুয়েজে দুইটা ওয়ে আছে। আমি একটা ওয়ে, তিনটা ওয়ে, একটা হচ্ছে ফিক্সড ইনপুট নিতে পারি, সেটা কিবোর্ড থেকে না, এটা ওয়ে না, দুইটা ওয়ে বলা যায়। কিবোর্ড থেকে জাভা ল্যাঙ্গুয়েজে ডেটা ইনপুট নিতে হলে আমার দুইটা ওয়ে আছে। এক, আমি স্ক্যানার নামক ক্লাস ব্যবহার করে কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি। আর দুই, আমরা ইনপুট বাফার স্ট্রিম নামক ক্লাস ব্যবহার করে আমরা ইনপুট নিতে পারি। সেটাও আমি তোমাদের শিখাবো, বাট ওইটা খুবই জটিল, ওই জন্য আমি এটা পরে রাখছি, সহজটা আগে শিখাই। হ্যাঁ শিখাবো, কেন, অনেক সময় পরীক্ষা আসে 3 মার্কসের প্রশ্ন যে জাভাতে আমরা কিভাবে ইনপুট নিতে পারি কিবোর্ড থেকে, তখন তোমার দুইটা পয়েন্টই দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে জীবনে তুমি ওই একটা ওয়ে ফলো করলেই বেটার আমি মনে করি, দুইটা প্যাচ লেগে যাবে। তো এটা সবচেয়ে সহজ। স্ক্যানার নামক ক্লাস ব্যবহার করে জাভাতে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি। এই স্ক্যানার ক্লাসটা কোথায় আছে? এই স্ক্যানার ক্লাসটা তোমার ইউটিল নামক প্যাকেজের ভেতরে আছে। জাভার ইউটিল নামক প্যাকেজের ভেতরে স্ক্যানার, স্পেসিফিক একটা ক্লাস স্ক্যানার, যার কাজ হচ্ছে আমার কিবোর্ড থেকে ইনপুট নেওয়া, সেটাকে আমি আমার আজকের প্রোগ্রামে ইম্পোর্ট করলাম। দেখো স্ক্যানার সম্পর্কে জানতে হলে এখানে কার্সর ধরলে তোমাকে বলে দিবি স্ক্যানার কি জিনিস। ওকে, আমি আর এটা দেখছি না কিভাবে স্ক্যানার ইউজ করব, সেটাও এখানে লেখা আছে এক্সাম্পল দিয়ে, তোমরা পড়ে নিও, আমি মুখেই বলে দিলাম। স্ক্যানার, হ্যাঁ ইম্পোর্ট করলাম, আমার প্রোগ্রাম ইম্পোর্ট করলাম আমি। ওকে ফাইন, ইম্পোর্ট করা হলো। পাবলিক ক্লাস এডিশন 2 নাম্বার দিছি, মানে আমি একটা ক্লাসের নাম নিছি, 2 সংখ্যার যোগ করবে এই ক্লাসটা। তো এই ক্লাসটা মেইন মেথড ধারণকারী ক্লাস, তাই এই ক্লাসের নাম আর এই ফাইলের নাম হুবহু এক, তাও আমরা জানি, শিখে ফেলছি। এখন দেখো আমরা কিভাবে একটা প্রোগ্রাম করব। দুইটা সংখ্যার মধ্যে যোগ করতে হলে 3টা ভ্যারিয়েবল নিতে হবে, ডিক্লেয়ার করতে হবে, সেটা করলাম। ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ফাইন করলাম। এখন আমার এই ভ্যারিয়েবল গুলার মধ্যে ভ্যালু রাখতে হলে আমার স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করতে হবে। আর স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করতে হলে আমাকে এই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। তো আমি তাই করলাম, এই স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার করলাম, যার নাম এসসি। এটা আমার দিয়ে একটা নাম। তাহলে এটা হচ্ছে অবজেক্ট ডিক্লারেশনের সিনট্যাক্স। অবজেক্ট ডিক্লারেশন সিনট্যাক্স, এটা কি? অবজেক্ট ডিক্লারেশনের সিনট্যাক্স। তোমার পরীক্ষায় আসে জাভাতে কিভাবে অবজেক্ট ডিক্লারেশন করতে হয়, সিনট্যাক্স লেখো। তাহলে এটা একটা সিনট্যাক্স বলা যায়। স্ক্যানার ক্লাস, স্ক্যানার নামটা লিখলাম, ক্লাসের নাম এখানে হবে, অবজেক্টের নাম এখানে হবে, তারপর নিউ অপারেটর, সি শার্পেও দেখছি এখানেও দেখছি নিউ অপারেটর লাগবে আমার এই অবজেক্ট তৈরি করতে। আরেকটা জিনিস লাগবে আমার, একটা, এটা কি জিনিস আমাকে বলো একজন, এটা কি জিনিস? সাইফুল বাদে, ফারজানা বাদে অন্য কেউ বলে এটা কি জিনিস? মাহমুদ বাদে দ্রুত বলো, দ্রুত, সময় নষ্ট করা যাবে না, দ্রুত বলো। তোমাদের অবস্থা খুবই খারাপ প্রোগ্রামিং এ। আমি চিন্তা করছি প্রোগ্রামিং সাবজেক্টই ছেড়ে দিব, আমি জান্নাত ম্যাডাম রে দিয়ে দেখবো অথবা অন্য কাউকে দিয়ে পড়ানোর চেষ্টা করবো, প্রোগ্রামিং আর নেওয়া যাবে না। বলো আমার এটা কি জিনিস? এই কিছুদিন আগে পরীক্ষা দিছো, বলো আমার এটা কি? এটা এমন না জাভা কোনো অদ্ভুত ল্যাঙ্গুয়েজ, হঠাৎ করে এটা আনডিজায়ারেবল একটা থিং আমি নিয়ে আসছি এখানে, এরকম কিছু না যে তোমরা জানবা না। বলো আমাকে দ্রুত দ্রুত। স্যার এটা একটা মেথড। ফারজানা বাদে দ্রুত। তোমাদের আমি কি করব আমি জানি না। এটা হচ্ছে দেখো এটার নাম স্ক্যানার, এই ক্লাসের নামও স্ক্যানার, তার মানে এটা হচ্ছে স্ক্যানার মেথড একটা, এটা একটা মেথড। কিভাবে বুঝলাম? এর একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ভেতরে প্যারামিটার আছে, আর একটা নাম আছে, তার মানে এটা একটা মেথড। যখন কোনো মেথডের নাম আর ক্লাসের নাম হুবহু এক হবে তখন সেটাকে আমরা বলবো কনস্ট্রাক্টর মেথড।
আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ডিক্লারেশনের সময় কনস্ট্রাক্টর মেথডকে কল করাতে হয়। কনস্ট্রাক্টর মেথডের কাজ হচ্ছে ওই অবজেক্টের জন্য মেমোরিতে একটা জায়গা বরাদ্দ করবে এবং ইনিশিয়ালাইজ করবে অবজেক্টটাকে। ওকে, ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজ করবে অবজেক্টটাকে, মেমোরিতে একটা জায়গা বরাদ্দ করবে তার জন্য। এই মেথডের কাজ হচ্ছে এটা, এটাকে কনস্ট্রাক্টর মেথড বলে। আর এর প্যারামিটার হিসাবে কি আছে, সিস্টেম ডট ইন। এই প্যারামিটারে আমি কি ইউজ করলাম, কেন ইউজ করলাম, এটা একটা প্রশ্ন। প্যারামিটার নাও থাকতে পারতো, বাট ইউজ করছি। এটা হচ্ছে সিস্টেম ডট ইন। এই সিস্টেম ডট ইন হচ্ছে একটা ইনপুট স্ট্রিম। হ্যাঁ, স্ট্রিম প্রপার্টিজ একটা, এটার দ্বারা আমি কি করি, ইনপুট নেই, বা এটার দ্বারা আমি কি করছি, এই স্ক্যানার ক্লাসের ভেতরে সিস্টেম নামক একটা প্যাকেজ বা একটা সিস্টেম নামক ক্লাসের আমরা কি করছি, এই স্ক্যানার যে আমার ইটা আছে, স্ক্যানার নামক ক্লাসটা আছে, তার ভেতরে সিস্টেম, তার ভেতরে আমি কি করছি, সিস্টেমের একটা ইনপুট স্ট্রিম, মানে ইনপুট নেওয়ার জন্য একটা ক্লাসকে আমি অবজেক্ট, মানে একটা অবজেক্টকে পাস করে দিছি আমি, এটাকে অবজেক্ট পাসিং বলে। আমি এখানে পাস করে দিছি তার প্যারামিটার হিসাবে, কেন, ইনপুট নেয়ার জন্য। হ্যাঁ, ইনপুট নেয়ার জন্য আমি কাজটা করছি। ওকে, এই যে দেখো এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট স্ট্রিম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এন্ড এরর আউটপুট স্ট্রিম। ওই যে বললাম না, ইনপুট আউটপুট স্ট্রিম, আমি এই স্ট্রিমটাকে আমি স্ক্যানার ক্লাসের প্যারামিটার হিসাবে পাস করে দিছি ভেতর দিয়ে। কেন পাস করছি, আমি যাতে কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি, কি ব্যবহার করে, আমি স্ক্যানার ক্লাসের কিছু মেথড, যেমন নেক্সট ইন্ট, নেক্সট ফ্লোট, হ্যাঁ, এই ধরনের মেথড গুলো ব্যবহার করে যাতে আমি ইনপুট নিতে পারি, সেই জন্য ইনপুট আউটপুট স্ট্রিম কে পাস করে দিছি আমি স্ক্যানার ক্লাসের প্যারামিটার হিসাবে, মানে স্ক্যানার কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসাবে। আর আমরা জানি কনস্ট্রাক্টর মেথড অটোমেটিক্যালি রান হয়, যখন আমার প্রোগ্রামটা রান হবে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান হবে। কেন, ওই ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করবে সে। এটা কাজ তার, ওই ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করবে, অবজেক্টকে সে মেমোরিতে জায়গা বরাদ্দ করবে অবজেক্টের জন্য। এটা এমন একটা মেথড। তো এই মেথডের জন্য আমি ইনপুট, এই মেথডের ভেতরে প্যারামিটার হিসেবে আমি ইনপুট স্ট্রিমকে আমি পাস করে দিছি, যাতে আমি কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি। তো দেখো এখন এতটুকু লাইন খুব ইম্পর্টেন্ট, একই থাকবে সব সময়। তো এখন কি করছি, এ নামক ভ্যারিয়েবলের মধ্যে আমি এই যে বানালাম অবজেক্টটা, এই অবজেক্টটাকে ধরে ডট অপারেটর ব্যবহার করে স্ক্যানার ক্লাসের একটা প্রি ডিফাইন অবজেক্ট বা বিল্ট ইন মেথড নেক্সট ইন্ট, এটার দ্বারা কিবোর্ড থেকে ইন্টিজার টাইপের ভ্যালু নেওয়া হয়। হ্যাঁ, আর ফ্লোটিং টাইপের ভ্যালু নিতে হলে নেক্সট ফ্লোট আছে, আরো অনেক আছে, এটা আমরা কাজ দেখতে দেখতে শিখবো। তো এটা দিয়ে আমি একটা ইনপুট টাইপের ভ্যালুকে আমি কিবোর্ড থেকে নিলাম, কিবোর্ড থেকে নিলাম, নিয়ে কোথায় রাখলাম, আমি এই এ ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। একই ভাবে দেখো এটা সম্পর্কে কথা লেখা আছে, দেখছো, তোমরা যদি না বুঝো ধরবা এখানে বসালাম। আরে এটা একটা বিল্ট ইন মেথড, বানানো মেথড, আমি ইচ্ছা করে বসাই নাই তো, এটা একটা বানানো, এই মেথড হচ্ছে ডেভেলপার কর্তৃক বানানো মেথড, এটা ছাড়া অল্টারনেট মেথড নাই। বুঝাতে পারছি? জাভায় যদি ফ্লোট নেই বা ইন্টিজার নেই, ক্যারেক্টার নেই, সবগুলোর আগে কি এই যে হ্যাঁ, নেক্সট ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। এখন যদি তুমি বলো স্যার আমি স্ক্যানারই ব্যবহার করব না স্যার, আমি আরেকটা প্যাকেজ ব্যবহার করব, ওইটা দিয়ে কিবোর্ড থেকে ইনপুট নিব, তখন দেখবা ওইখানে আর এই মেথড নাই, চেঞ্জ হয়ে গেছে। আমি বুঝাতে পারছি? এই জন্য আমি একটা ওয়েই শিখাচ্ছি, আমি স্ক্যানার ব্যবহার করা শিখাচ্ছি, এর মেথড হচ্ছে এটা। আমি তোমাদেরকে স্ট্রিমটাও শিখাবো, ইনপুট বাফার স্ট্রিম ক্লাস, ওই ক্লাসে ব্যবহার করলে আমরা কি ইউজ করব সেটাও দেখবো। তো দেখো এই হচ্ছে আমার নেক্সট ইন্ট ব্যবহার করার কারণে এখানে এই যে নেক্সট এটা আসছে তোমার, তোমার স্ক্যানার ক্লাসের আসছে সবাই না, 7 জন। আচ্ছা আবার শুরু করি। তুমি যদি অন্য কোনো প্যাকেজ যদি থাকে যার মধ্যে কোনো ক্লাস ব্যবহার করে আমরা
কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি, সেই প্যাকেজের মধ্যে যে মেথড আছে ইনপুট নেয়ার জন্য সেটা ব্যবহার করতে হবে। যদি এখানে ওইখানেও যদি নেক্সট ইন থাকে তাহলে ওইটা ওইখানেও ব্যবহার করা যাবে। তার মানে হচ্ছে যে প্যাকেজের মধ্যে যে ক্লাস আছে সেই ক্লাসের যে মেথডটা কিবোর্ড থেকে ইনপুট নিতে আমাকে সাহায্য করবে সেই মেথডটাকে আমি ব্যবহার করতে পারবো ইনপুট নেওয়ার জন্য। হ্যাঁ, দেখা গেছে অন্য ক্লাসের আরেকটা মেথড আছে ইনপুট নেওয়ার জন্য, তখন আমি অন্য ক্লাসের ওই মেথডটা এখানে লিখলেও আমার ইনপুট নেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত ক্লাসটা ব্যবহার করব। ক্লিয়ার? খুব ইজি জিনিস, না বুঝার কিছুই নাই, সিম্পল। দেখো এখানে এখানে তোমার কিন্তু এই মেথড সম্পর্কে বর্ণনা দেয়া আছে, শিখতে চাইলে ভালো করে এখানে আবার দেখে নিবা কি বলছে। তো নেক্সট ইন তাহলে এবং অবজেক্টকে ধরে ডট অপারেটর ব্যবহার করে মেথডটাকে কল দিচ্ছে। এই মেথডের কাজে ইন্টিজার টাইপের ভ্যালু আমার এখানে নিবে এবং এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবে, তো রেখে দিল। তাহলে সি কি করলাম, সি ইকুয়াল টু প্লাস বি, স্বাভাবিক যোগ করে দিলাম। তারপর কি করলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমি কি করলাম সিস্টেম ক্লাসের আউটপুট স্ট্রিম না, তার মানে আমি কি করলাম প্যাকেজ, এটাকে কি বলছিলাম সিস্টেম প্যাকেজ না, সিস্টেম প্যাকেজের আউটপুট স্ট্রিম বা ইনপুট আউটপুট স্ট্রিম যেটা আছে ক্লাস, সেই ক্লাসের প্রিন্ট লাইন নামক মেথড ব্যবহার করে প্রিন্ট করছি। কি প্রিন্ট করছি, ডাবল কোটেশনের মধ্যে সি ইকুয়াল টু কথাটা আসবে, হুবহু আসবে। তারপরে প্লাস সি, এই প্লাস কেন দিলাম, কারণ জাভা ল্যাঙ্গুয়েজে এখানে কমা ব্যবহার করা যাবে না, এরর দেখাবে। প্লাস হচ্ছে এখানে কনকেটিনেশন অপারেটর, কনকেট করে। সে কি কনকেট করে, এই সি ইকুয়াল টু এই স্ট্রিংটার সাথে আমার সি ভ্যারিয়েবলের রেজাল্টটাকে যোগ করে দিবে, ডিসপ্লেতে যোগ করে দেখাবে। ক্লিয়ার? তো আমরা এটাকে রান করি, প্রোগ্রামটাকে রান করি, তাহলে বুঝতে পারবা। রান করলাম, এখন একটা মান নিব, ধরো 100 আর 300, কি আসছে 400 আসছে রেজাল্ট। কি আসলো, সি ইকুয়াল টু 400। এই কথার মানে হচ্ছে সমান সমানের সাথে সে কনকেট করছে সি ভ্যালুর, সি ভ্যারিয়েবলের রেজাল্টটা যে 400 সেটাকে যোগ করে দিছে। দেখো একটা স্পেস দিব আমি সমান সমানের পরে, সেটা সহজে কনকেট করবে। আবার দেখছো স্পেস সহ এখন আসে। এই কনকেট, এটাকে বলে কনকেটিনেশন অপারেটর। ওকে, এই হচ্ছে আমার দুই সংখ্যার যোগ নির্ণয়ের জাভা প্রোগ্রাম। বোঝা গেল সবার? হ্যাঁ, প্রোগ্রামটাকে আরো একটু সুন্দর করতে পারো, যেমন এইভাবে করতে পারো। প্রোগ্রামটা সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, কি করতে পারি, বলতে পারি যে ইন্টার, এই কি হলো, কোথায় চলে আসছে, ইন্টার এ ইকুয়াল টু একটা ভ্যালু। এটা সুন্দর করার জন্য, ম্যান্ডেটরি না। অনেকে পরীক্ষা বলে স্যার এই লাইন ভুলে গেছি আর লিখতে পারিনি, অনেকে মুখস্থ করে প্রোগ্রাম, ওটা ম্যান্ডেটরি না, ওটা ছাড়াও প্রোগ্রাম রান হচ্ছে আমার। তাহলে পার্থক্যটা কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি যখন রান করাবো প্রোগ্রাম, এই দেখো ইন্টার এ ইকুয়াল টু, দেখতে সুন্দর, আমি 100 নিলাম, আরে ইন্টার বি ইকুয়াল টু আমি 200 নিলাম, 300 রেজাল্ট আসছে না। তার মানে আমার মানটা যখন নিচ্ছি নিচে নিচে আস্তে আস্তে, কারণ এই যে প্রিন্ট লাইন ইউজ করার কারণে। আর একটু তুমি ইজি করে দাও, শুধু প্রিন্ট ইউজ করি। দেখো ঠিক করে নিলাম আমি আমার ভুলগুলা, মানে ভুল না, মানে এটা সুন্দর করার জন্য, আসলে আউটপুট স্ক্রিনটা কেমন হবে বিষয়টা হচ্ছে এরকম। আমি আবার রান করাই, দেখো আরো সুন্দর ওয়েতে আসবে। দেখো ইন্টার এ ইকুয়াল টু এখানে আসবে 200, ইন্টার বি ইকুয়াল টু 400, দেখো রেজাল্ট কি সুন্দর চলে আসছে, দেখছো? এই হচ্ছে পারফেক্ট প্রোগ্রাম করে ফেলা। কারণ আরো যদি একটু স্মার্ট করতে চাও তাহলে আমার মতো এই এই যে কোডগুলা লিখছো সেই কোডগুলা আলাদা একটা ক্লাসের মধ্যে ডিফাইন করো, সেই ক্লাসের অবজেক্ট নিচে বানাও, যেটা আমি প্রতিবার করি, এবং ওইভাবেই প্রোগ্রাম লেখাই বা শিখাই স্টুডেন্টদের। এভাবে প্রোগ্রাম করলেই হয়, পরীক্ষার খাতা এভাবে দিলেও হবে, বাট আমি ওইটা পড়াই, একটু বড় করে পড়াই, ওইটা সুবিধা আছে অনেক। স্যার এখানে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটা কি আইএন নাকি এলএন? এটা আইএন না, এলএন, লাইন এলএন। আচ্ছা, তাহলে তাহলে যে এটাতে যে সি ইকুয়াল টু মানে যে একদম লাস্টে মানে
প্লাস সি দেওয়ার কিসের জন্য? ওই যে এতক্ষণ বললাম জাভা ল্যাঙ্গুয়েজ অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমি এখানে কি প্রিন্ট করতে চাচ্ছি, কমা দিই, কিন্তু কমা দিয়ে কি প্রিন্ট করব, ভ্যারিয়েবলের একটা ভ্যালু, তার মানে সি এর ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু এখানে কমা সাপোর্ট করে না। এখানে কি করতে হবে, আমার এই ভ্যালুটাকে রেজাল্টটাকে কনকেট করতে হবে। একটু আগে বলছি কনকেটিনেশন অপারেটর, এটা সে কি করবে, জাস্ট কিছু না, এই সি এর সমান সমানের পরে এই যে 600 রেজাল্টটা সে পাইছে, কার ভ্যালু, সি ভ্যারিয়েবলের ভ্যালু, ওইটাকে এখানে যোগ করে দিবে। তার মানে এই কথাটার সাথে আমার এই ভ্যালুটা যোগ করে এখানে রাখবে, মানে কনকেট করবে, জোড়া দিবে। যোগ বলতে জোড়া দেয়া, দুইটা স্ট্রিং কে জোড়া দিয়ে রাখবে। বুঝতে পারছো? মাহমুদ, এটা কিন্তু শুরুতেই বলছি আমি কেন এটা, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন কমা দিয়ে রেজাল্টটা প্রিন্ট করতাম, এই ল্যাঙ্গুয়েজে প্লাস দিয়ে প্রিন্ট করাতে হয়। বুঝাতে পারছি? সিতে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জাভাতে এইভাবে দিতে হয়, প্লাস দিয়ে কার ভ্যালুটা প্রিন্ট করতে সেটা লিখে দাও, তাই হবে। এই হচ্ছে আমার 2 সংখ্যার যোগের একটা জাভা প্রোগ্রাম। কি পারবা না তোমরা এখন? সফটওয়্যার শিখাই দিছি, সফটওয়্যার চালানো শিখাই দিছি, এরপর না পারলে কি করব, এরপর না পারলে প্রাইভেট পড়াইতে হবে আমার। বুঝতে পারছো তো সবাই? কেউ কোনো কথা বলে না, আমি বুঝি না, কোনো রেসপন্স করো। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরও যদি না বুঝে আর কিছু করার নাই, কারণ আমি জানি না, আমি তো ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি ভেঙে ভেঙে বোঝানো, তারপরও দেখি তোমরা পারো না। আমি তোমাদের কঠিন লাগে নাকি আমি জানি না। একই জিনিস গত বছর পুরা মানে সি শার্প যদি কেউ ভালো করে পড়ে থাকো, তাহলে এই ল্যাঙ্গুয়েজ এবার পড়ার দরকারই নেই। এই ল্যাঙ্গুয়েজ খালি দেখবা দুইটার মধ্যে পার্থক্য কি, আর সব কনসেপ্ট এক, হুবহু এক, কোনো পার্থক্য নাই। সামান্য দুই একটা পার্থক্য এটা আমি বলে দিব, কিন্তু কোনো পার্থক্য নাই। সুতরাং মানে ধরে নেয় যে এই জাভা ল্যাঙ্গুয়েজে সবাই প্লাস পাবে। এখন যদি বলো সি শার্পই বুঝি নাই স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড এর কোনো অংশই বুঝি নাই, তাইলে তো দুঃখজনক। এইবার আবার যদি বলো ভ্যারিয়েবল বুঝি নাই স্যার, ক্লাস কি বুঝি নাই, কনস্ট্যান্ট কি বুঝি নাই, কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করে তাও জানি না, তাহলে তোমার প্রাইভেট পড়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে হাতে ধরে ধরে শিখিয়ে দিতে হবে আবার। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত না, আজকে এই পর্যন্ত। আজকে দেখাই দিলাম কিভাবে প্যাকেজ বানায়, তার অধীনে ক্লাস বানায়, কিভাবে আমি ওয়ার্ক স্পেসকে পরিবর্তন করে অন্য ডিরেক্টরিতে নিয়ে যাব, কোথায় গেলে সেই প্রোগ্রামগুলো পাবো। এখন দেখো এখানে ক্লিক করলে সব প্রোগ্রাম পাচ্ছি আমি। দেখো জাভা 5 এর মধ্যে আমার 2টা প্রোগ্রাম। হ্যাঁ, আবার এটাকে স্কিপ করে যে সিএমটি তে ঢুকি, সিএমটি তে একটা প্রোগ্রাম, হ্যালো ওয়ার্ল্ড, ইজিলি সোর্সে যে আমরা বের করে আনতে পারছি। আবার যদি চাও ওই ফোল্ডারটা যেতে চাই আমি, এখানে প্রপার্টিসে যে হ্যাঁ অ্যাপ্লাই, এখান থেকেও যাওয়া যায়, এই যে লোকেশনটাকে নিয়ে আনা যায়। এই লোকেশনটা এই যে দেখো, এখানে ক্লিক করলে তোমাকে ওই লোকেশনে নিয়ে যাবে। দেখছো এই যে প্রোগ্রামের এখানে নিয়ে আসছে, এখানে দেখো প্রোগ্রাম পাইছি। কিভাবে আনলাম দেখছো, কিভাবে আনলাম এটা? যদি মনে করো আমি কম্পিউটারে খুঁজবো না ওইভাবে, এই কম্পিউটারে ক্লিক করে প্রপার্টিসে যে এই যে লোকেশন, এখানে ক্লিক করলে এই যে প্রোগ্রামের ফোল্ডারে চলে আসছে, এখানে এসে সব প্রোগ্রাম পাবা, যা যা করবা তাই পাবা। আমি করছি কোথায়, এই যে জাভা 5 এ করছি, তাই না? আমি জাভা 5 এ এসে প্রপার্টিসে এসে আমি এখানে ক্লিক করলাম, সোজা আমার প্রোগ্রামের উইন্ডোতে নিয়ে আসছে। এই যে দেখো 2টা প্রোগ্রাম কপি করে নিতে পারবো। কি বুঝাতে পারছি? তাহলে আজকে থাকবে কি জানো, তোমাদের কাজ থাকবে, বুঝাতে পারছি? বারবার আমি যে অনেক কথা বলতাছি, অনলাইন ক্লাসে আমার জন্য অনেক কষ্টকর, আমি প্রতিটা ক্লাসের পরে অসুস্থ হয়ে যাই, কিন্তু আমি এবার হার্ড, আমি চাই আমি প্রত্যেকটা ছেলে যেতে পারে। আমার কথা হলো তোমরা এখন যোগ, 2 সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সার্কেল, এই যত প্রোগ্রাম আছে 8টা প্রোগ্রাম বললাম, এই সবগুলা প্রোগ্রাম করে আমার নেক্সট ক্লাসের এই দিনে সাবমিট করবা তোমরা। আচ্ছা স্যার, এই যে এইখানে যে প্লাস সি যে দিচ্ছিলাম, মানে সি প্রোগ্রামে যেরকম করছিলাম কমা দিতাম, শুধুমাত্র কমা, কমার জায়গায় এখানে ওখানে প্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথমেই বলছি এখানে কমা নিবে না। হ্যাঁ, তারপরেও আমি একটা অপশন রাখছি, আউটপুট ফরম্যাটিং বলে এটাকে। আউটপুট ফরম্যাটিং আমরা পাইথনে যেমন শিখছি, সি শার্পে ওই রকম শিখি নাই, নরমালি ই করছি, আমরা এখানেও শিখবো যে আউটপুট ফরম্যাটিং এর জন্য বিভিন্ন ওয়ে আছে, এটাকে আরো সুন্দর করা যায়। হ্যাঁ, তবে কমাটা সাপোর্ট করে না, প্লাসটা দিয়ে দিতে হয়। ঠিক আছে, আপাতত একটা ফরম্যাট শিখলাম, প্লাস দিয়ে দিতে হয়, এটা মাথায় রেখো। এটাকে বলে আউটপুট আরো আছে? ফরম্যাটিং। হুম,
আচ্ছা, এটা যদি না দেয় তাহলে মানে এখানে ই করবে না এটাতে? না, তুমি এটা কাকে নিয়ে আসবা, তুমি মানে কোন ভ্যারিয়েবলটা, এখানে সি যদি না দিতা প্রিন্ট করতো না তো। অথবা আরেকটা কাজ করতে পারো, এখানে না দিয়ে তুমি শুধু এটা দাও, বলছি না আমি এটা আউটপুট ফরম্যাটিং, শুধু সি দাও তো, তাহলে কি হয় দেখো, তাহলে কিন্তু ইরর নাই, কিন্তু প্রিন্ট করবে। কিন্তু দেখছো এটা কেন করছে জানো? জি স্যার, প্রিন্ট করবে। হ্যাঁ, প্রিন্ট তো করবে, কারণ এটা কেন করছে জানো, যে বলতেছে তোমার 200 400, ওই দেখো প্রিন্ট করছে। তখনই করবে আচ্ছা, প্লাসটা সামনে দরকার শুধু যখন দিবে না। এখানে, কারণ এখানে আমি কি প্রিন্ট করছি, সি ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু তখন আমি করছিলাম কি, এখানে কিছু স্ট্রিং লিখছিলাম। স্ট্রিংটা কি, রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট ইকুয়াল টু, এটা হচ্ছে একটা স্ট্রিং। হ্যাঁ, এই স্ট্রিংটার সাথে যদি ভ্যালুটাকে প্রিন্ট করতে চায়, তখন এটা ইরর দিবে। দেখছো এই ইরর চলে আসছে বাম। আচ্ছা আচ্ছা। তোমার তখন আমার এটার জন্য আমরা যেমন সি তে কমা ইউজ করতাম, এখানে তাও ইরর আসছে। হ্যাঁ, তুমি করবা কি, প্লাস ইউজ করবে, এটা যাওয়ার জন্য রিকমেন্ডেড প্লাস। তার মানে দুইটা স্ট্রিং কে সে জোড়া দিচ্ছে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে এই স্ট্রিং কনকেট করতেছে। আচ্ছা তখন আচ্ছা। সে আবার ওই জিনিসটা হচ্ছে এরকম। এক একটা ল্যাঙ্গুয়েজের তো সামান্য পার্থক্য থাকে, আউটপুট ফরম্যাটিং এর অথবা ইনপুট ফরম্যাটিং এর, বা কিছুটা দুই একটা কেসে পার্থক্য থাকে, এছাড়া কিন্তু কনসেপ্ট একই ল্যাঙ্গুয়েজ গুলা। আচ্ছা আচ্ছা, বুঝলাম। সেই জন্য একটা ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে তুমি শিখো, সেই জন্য ভবিষ্যতে নতুন ল্যাঙ্গুয়েজ আসলে সেটা তোমার জন্য পানির মতো মনে হবে, কোনো ব্যাপারই মনে হবে না, কিন্তু ভালো করে শিখতে হবে। তো এই হচ্ছে আমার প্রোগ্রামিং। তাহলে সামনে ক্লাসে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো, বাধ্যতামূলক অ্যাসাইনমেন্ট। যে অ্যাসাইনমেন্ট দিবে না তার 200 টাকা করে জরিমানা, এবং সেটা বিকাশে পাঠাতে হবে। 200 টাকা করে জরিমানা অবশ্যই দিতে হবে তাকে, কারণ আমি যে পরিশ্রম করে আজকে পড়াইছি, তোমরা এর যদি সঠিক মূল্যায়ন করো তাহলে অবশ্যই অ্যাসাইনমেন্ট করবা, এবং পারতে হবে। না পারলে এই এক সপ্তাহ সময় আমার সাথে, আমাকে ফোন দিয়ে, আমার দরকার হলে প্রাইভেটলি আমার এই জুমে মিটিং এ এসে আমি আমার কাছ থেকে বুঝে যেতে হবে, কিন্তু আমি এক সপ্তাহ পর এই 8টা অ্যাসাইনমেন্ট আমি চাই, না হলে 200 টাকা জরিমানা দেওয়া লাগে। স্যার এটা কি খাতায় লিখে করতে হবে নাকি প্রোগ্রাম লিখে জাস্ট ওই রান করে প্রোগ্রামগুলো স্কুল প্রসেস লিখবা, প্রোগ্রামগুলো লিখে তোমরা একটা জিপ ফাইলে করে, হ্যাঁ, তোমরা আমাকে, আমি প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞেস করবো তুমি অ্যাসাইনমেন্ট করছো, অ্যাসাইনমেন্ট করলে তুমি আমাকে এখন সেন্ড করো। জিপ দরকার হলে পাঠানোর দরকার নেই, আমার জুমেও তো দেয়া যায় ফাইল, তাই না, এই জুমে আপলোড করবা। না হলে আমি যখন বলবো তুমি আমি যখন বলবো তখনই মেইল পাঠাবা, আগে মেইল পাঠাবা না, করে রাখবা। এক সপ্তাহে প্রবলেম থাকলে আমারে ফোন দিয়ে ডিসকাস করবা। স্যার কোনটা কোনটা? ওই যে বললাম, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, ডিভিশন, তারপর তোমার মডুলাস, তারপর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, এগুলা সবগুলো করবা। আচ্ছা। তারপর টেম্পারেচার কনভার্সন। কারণ বলতে পারো স্যার দশমিক সংখ্যা আসবে, দশমিক সংখ্যার জন্য কি, এটা তোমরা খুঁজে বের করবা। এই নেক্সট ইন্টের জায়গায় কি হবে এতটুকু খুঁজে বের করবা, এটা তোমাদের দায়িত্ব দিলাম আমার। নেক্সট ইন্টের জায়গায় নেক্সট ফ্লোট হবে, এটা তোমরা খুঁজে বের করে অ্যাপ্লাই করবা, দশমিক সংখ্যা নিয়ে কাজ করলে কি হবে। কিন্তু প্রোগ্রাম আমার চাই এক সপ্তাহ পর, এটা না করলে তোমরা আসলে পড়ালেখা করতে চাও না, এটা তোমাদের স্যার দায়িত্ব। এখানে স্কোয়ার কিভাবে দিব? স্কয়ারের তো তাহলে বুদ্ধি আছে, আমরা তো স্কয়ার এখানে এটা আমরা কি কোনো ম্যাথ ম্যাথ ডট ফাংশন ব্যবহার করব না। স্টিওয়ার্টি নাকি? এ ইনটু এ, যদি এ ভ্যারিয়েবল স্কয়ার পড়ে তাহলে এ ইনটু এ, এই, আবার যদি রেডিয়াস স্যার, নেই আমি আর ইনটু আর ওই আর। যে ই দিতে চাইলে, হ্যাঁ, কি জানি বলে, রুট দিতে চাইলে? রুট নিতে চাইলে ম্যাথমেটিক্যাল আনতে হবে, ইম্পোর্ট ম্যাথ, জাভার ম্যাথ প্যাকেজকে তোমার আনতে হবে। ওকে, সেটা আমি দেখাই দিব। আমার মনে হয় না ম্যাথের জন্য কোনো আছে ইম্পোর্ট করার দরকার নেই, ম্যাথ সংক্রান্ত প্রোগ্রাম আমি করাবো, তখন আমি তোমাকে ম্যাথ প্যাকেজ ইম্পোর্ট করে দেখাই দিব। ক্লিয়ার? আইও প্যাকেজ ইম্পোর্ট করে দেখাই দিব, যার মধ্যে আছে আর কি ওই ম্যাথের ফাংশন, স্কয়ার রুট নামে একটা মেথড আছে, ওটা আমি ইম্পোর্ট করে দেখাই দিব। আপাতত তো ইম্পোর্ট করার জন্য ম্যাথমেটিক্যাল কোনো জটিল কিছু দেইনি তোমার, দিছি কি? দেই নাই, দিলে আমি এটা করাই দিব, অবশ্যই করাই দিব। ওইটার জন্য আলাদা এই 8টা প্রোগ্রাম তোমরা শুধুমাত্র যখন দেখবা সাকসেসফুলি রান হইছে, একটা স্পাইরাল বাইন্ডিং করে আগের মতো এই 8টা প্রোগ্রাম লিখে ফেলবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করো এবার আমি তোমাদের লিখতে দিব না প্রোগ্রাম, হাতে না লিখে এই প্রোগ্রামগুলো প্রিন্ট করবা তোমরা, ঠিক আছে? 8টা প্রোগ্রাম কি করবা? প্রিন্ট আচ্ছা করবা, ঠিক আছে? আউটপুট সহ, আমি আউটপুট সহ বলছি, আউটপুট সহ প্রিন্ট করবা তোমরা প্রোগ্রাম।
মানে হচ্ছে প্রোগ্রাম তো তোমরা এইরকম সফট কপিতে প্রিন্ট করবাই, প্লাস সাথে আউটপুট স্ক্রিনটার একটা স্ক্রিনশট প্রিন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো। আউটপুট স্ক্রিনের একটা স্ক্রিনশট প্রিন্ট করবা। স্যার আউটপুটটা আমরা কিভাবে পাবো স্যার? হ্যাঁ, আউটপুট হচ্ছে নিচে। ওই যে নিচে দেখাচ্ছে আউটপুট। স্যার সেটা তো করা লাগবে স্যার, সেটা তো আর সবার নাই স্যার। করা লাগবে মানে করেই তো দিবা, তুমি কি কারোটা কপি করে দিবা নাকি? না স্যার, মানে সবাই তো কম্পিউটার বা অনেকের তো ল্যাপটপে। কম্পিউটার নেই, এই কারণে এই কথা শুনতে শুনতে তো ভাই 5 পর্ব চলে গেছে। তুমি তোমার বান্ধবীর বাসায় যা করবা, নিজে প্র্যাকটিস করবা, তারপরে অনলাইন প্ল্যাটফর্ম আছে, দেখো অনলাইনেও জাভা প্রোগ্রাম লেখা যায়, দেখবা খুঁজে বের করবা প্ল্যাটফর্ম কি আছে। মোবাইলেও করা যায়, দেখো অ্যান্ড্রয়েডে। কিন্তু করা লাগবে, সামনের 7 দিন পরে আমি এটা চাই, 8টা প্রোগ্রাম, 8টা বা 10টা প্রোগ্রাম, যাই হোক। ওকে, আজকে এই পর্যন্তই।